আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানিশ, রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, MRCP UK। আজকে আমাদের টপিক হলো জিআইটি ফিজিওলজি। জিআইটি ফিজিওলজি থেকে অ্যারাউন্ড একটা থেকে তিনটার মতো কোশ্চেন পরীক্ষায় ইউজুয়ালি থাকে, বিশেষ করে যারা ব্রাঞ্চের লাইক গাইনি অথবা পেডিয়াট্রিক্স, এগুলোতে সাধারণত একটা থেকে দুইটা কোশ্চেন, ইউজুয়ালি একটা থেকে তিনটা এরকম কোশ্চেন থাকে। তাহলে আমরা প্রথমে কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো বলে ফেলবো। সেটা হচ্ছে, প্রথমে আসি যে ডাইজেস্টিভ জুস। ডাইজেস্টিভ জুসের ভিতরে ইম্পর্টেন্ট হলো গ্যাস্ট্রিক জুস আর একটা হচ্ছে বাইল। এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যামং দ্য ডাইজেস্টিভ জুস। এরপরে হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন। ডাইজেশন এবং অ্যাবজর্পশনের মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো যে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, স্পেশালি কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয়ে এন্ড প্রোডাক্ট কী হবে, প্রোটিন ব্রেকডাউন হয়ে এন্ড প্রোডাক্টটা কী হবে, অথবা লিপিড ব্রেকডাউন হয়ে এন্ড প্রোডাক্টটা কী হবে, এবং লাস্ট হচ্ছে যেটা কিভাবে অ্যাবজর্ব হবে। ওকে, আর কোন এনজাইম দিয়ে হচ্ছে একটা বেসিক নলেজ থাকলেই হবে, তবে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এটার এন্ড প্রোডাক্টগুলো, এবং সেকেন্ড হচ্ছে এর অ্যাবজর্পশন। আর অ্যাবজর্পশনের ভিতরে যদি আমরা আসি, তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর বাইরে যেটা লাগবে স্পেশালি ভিটামিন B12 এবং ফলেট অ্যাবজর্পশন, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন অ্যাবজর্পশন। তাহলে এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে B12 এবং আয়রন অ্যাবজর্পশন। আর লোকাল হরমোনস অফ জিআইটি যদি আমরা বলি, তাহলে এদের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, আরেকটা হলো সোমাটোস্ট্যাটিন। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে যদি একটা কোশ্চেন থাকে, এটা মোস্ট কমনলি আসে ফ্রম দ্য লোকাল হরমোনস অফ জিআইটি, অথবা এদের রেগুলেশন থেকে কোশ্চেনগুলো আসে। আরেকটা থাকতে পারে, সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে সিক্রেশন, অর্থাৎ বাইল এবং গ্যাস্ট্রিক জুস। এখান থেকে এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। এরপরে হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন। এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক, অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে যে ফ্যাক্টর অ্যাফেক্টিং ডিফারেন্ট লাইক গ্যাস্ট্রিক সিক্রেশন, ফ্যাক্টর অ্যাফেক্টিং HCl সিক্রেশন, ফ্যাক্টর অ্যাফেক্টিং গ্যাস্ট্রিক এমটিং, ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ইন্টেস্টিনাল মোটিলিটি, এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। আর জিআইটির মুভমেন্ট, এটা লেস ইম্পর্টেন্ট হলেও এখান থেকেও মাঝে মধ্যে কোশ্চেন আসে যে কোন পার্ট, জিআইটির কোন পার্টে কি মুভমেন্টগুলো হয়, জাস্ট নামগুলো, যে কোন পার্টে কি মুভমেন্টগুলো হচ্ছে। এন্টারিক নার্ভাস সিস্টেম, এটাও ইম্পর্টেন্ট, তবে একটু লেস ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কম থাকে। তবে এখান থেকে বিগত বছরে দেখা গেছে যে বিগত বছরগুলোতে একটা কোশ্চেন মাঝে মধ্যে আসছে। আর এছাড়া ফাংশন অফ স্মল ইন্টেস্টাইন এবং কলন, দিস আর দ্য লিস্ট ইম্পর্টেন্ট। আর যদি এর ভিতরে আমরা কিছু হেপাটোলজি টপিক আলোচনা করি, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিভারের ফাংশন এবং লিভার ফাংশন টেস্ট। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জন্ডিস। লিভার ফাংশন টেস্ট, আরেকটা হলো জন্ডিস। ওকে, তাহলে আমরা প্রসিড করি। তো হেপাটোলজির যে পার্টগুলো, এটা আপনাদের শিটে নাও থাকতে পারে, এটা আপনারা একটু কাইন্ডলি লেকচারের সাথে একটু মিলাই নেবেন। তাহলে ফার্স্ট আমরা চলে আসি যে লোকাল হরমোনস অফ জিআইটি, যেহেতু খুবই ইম্পর্টেন্ট টপিক, আমরা এটা দিয়েই শুরু করব। তাহলে লোকাল হরমোনস অফ জিআইটি যারা, এরা হচ্ছে মোস্টলি পলিপেপটাইড ইন নেচার, এবং এরা সিক্রেট হয় কোত্থেকে? এরা সিক্রেট হয় আইদার কোনো নার্ভ থেকে অথবা কোনো গ্ল্যান্ড থেকে, অথবা গ্ল্যান্ড থেকে। এই গ্ল্যান্ডের সেলগুলো থেকে ইউজুয়ালি সিক্রেট হয়, অথবা সরাসরি মিউকোজা থেকেও সিক্রেট হতে পারে। তাহলে ইম্পর্টেন্ট হরমোনগুলো আমরা অলরেডি বলেছি। তাহলে এই হরমোনগুলো থেকে আমাদেরকে কি পড়তে হবে? হরমোনগুলো থেকে যেটা লাগবে, একটা হচ্ছে হরমোন কোন জায়গা থেকে সিক্রেট হয়, সেকেন্ড হচ্ছে হরমোনের সিক্রেশনকে রেগুলেট করে কে, থার্ড হলো এদের ফাংশন কি। তাহলে কোন সাইড থেকে সিক্রেশন হয়, সেকেন্ড হচ্ছে এদের রেগুলেশন, এবং থার্ড হলো ফাংশন। আর রেগুলেশনের ভিতরে কারা এটাকে স্টিমুলেট করে, কারা এটাকে ইনহিবিট করে। এবং রেগুলেশনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রিন। রেগুলেশনের ভিতরে যে কোশ্চেনগুলো আসছে, এখান থেকে একটাই কোশ্চেন আসছে ইউজুয়ালি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন থেকে কোশ্চেন আসছে। আর হরমোনের যে ফাংশনগুলো, এই ফাংশনগুলোকে আমরা মনে রাখতে পারি তিন ভাগে। একটা হচ্ছে যে এটার সিক্রেশনের উপরে কি ইফেক্ট, সেকেন্ড হচ্ছে ইন্টেস্টাইনের মোটিলিটির উপরে কি ইফেক্ট, থার্ড হচ্ছে অন্য হরমোনের উপরে কি ইফেক্ট, এবং ফোর্থ হচ্ছে এদের স্পেশাল ফাংশন। ওকে, তাহলে একটা হচ্ছে সিক্রেশনের উপরে কি ইফেক্ট হরমোনের, সেকেন্ড হচ্ছে মোটিলিটির উপরে কি ইফেক্ট, থার্ড হচ্ছে এদের জিআইটির যে আদার স্পেশাল ফাংশন, এদের কিছু স্পেশাল ফাংশন থাকতে পারে, এবং ফোর্থ হচ্ছে আদার্স।
তাহলে আমরা প্রথমে আসি যে সিক্রেশনের উপরে কি ইফেক্ট। তাহলে যদি আমরা গ্যাস্ট্রিন নিয়ে বলি, তাহলে গ্যাস্ট্রিন হচ্ছে মোস্টলি একটা স্টিমুলেটরি হরমোন। স্টিমুলেটরি মানে এরা হচ্ছে জিআইটির সিক্রেশন বাড়াবে, এরা জিআইটির মোটিলিটি বাড়াবে, ওকে। এবং অন্য হরমোনের উপরে কি ইফেক্ট, এটা হচ্ছে এর কাজ হলো যে এরা ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াবে, ওকে। তাহলে এটা হচ্ছে অল অ্যালং গ্যাস্ট্রিন অল অ্যালং একটা স্টিমুলেটরি হরমোন। আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে গ্যাস্ট্রিন ইজ এ স্টিমুলেটরি হরমোন, অর্থাৎ সব কাজকে এরা স্টিমুলেট করবে। এরকম সোমাটোস্ট্যাটিন যেটা, এটা হচ্ছে অল অ্যালং একটা ইনহিবিটরি হরমোন, যতগুলো ফাংশন সব ইনহিবিট করবে। তাহলে গ্যাস্ট্রিন যদি আসে, তাহলে আপনি এটা ইজিলি আনসার করতে পারেন যে সব সিক্রেশনগুলোকে এটা স্টিমুলেট করবে। তাহলে গ্যাস্ট্রিনের ফাংশন মনে রাখার জন্য একটা কথা যদি আপনি মনে রাখেন, দ্যাট ইজ ইট ইজ এ স্টিমুলেটরি হরমোন। সোমাটোস্ট্যাটিনের যত ফাংশন সব কাজ হচ্ছে ইনহিবিট করা। এরা HCl কে ইনহিবিট করবে, এরা ইন্টেস্টাইনের মোটিলিটিকে ইনহিবিট করবে, এরা ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিট করবে, ওকে। সো এর মেন ফাংশন হচ্ছে ইনহিবিটরি হরমোন। তো এখান থেকে আমরা একটাই মনে রাখবো যে এটা হচ্ছে একটা ইনহিবিটরি হরমোন। এবার চলে আসি এদের সাইট অফ অরিজিন। সাইট অফ অরিজিন অনুযায়ী যদি আমি বলি, তাহলে ইন সামারি হচ্ছে যে গ্যাস্ট্রিন এবং গ্রেলিন এই দুইটা আসে হচ্ছে স্টোমাক থেকে। 2G দ্যাট ইজ গ্যাস্ট্রিন অ্যান্ড গ্রেলিন, এরা আসে স্টোমাক থেকে। এবং মোস্ট অফ দ্য হরমোনস এরা আসে স্মল ইন্টেস্টাইন থেকে, স্পেশালি আপার স্মল ইন্টেস্টাইন, দ্যাট ইজ ডিউডেনাম অ্যান্ড জেজুনাম, দ্যাট ইজ ডিউডেনাম অ্যান্ড জেজুনাম। এবং কয়েকটা হরমোন আছে, যেমন হচ্ছে পলিপেপটাইড ওয়াই। এই পলিপেপটাইড ওয়াই যেটা, এরা হচ্ছে আইলিয়াম এবং কোলন থেকে সিক্রেট হতে পারে। পলিপেপটাইড ওয়াই এরা হচ্ছে আইলিয়াম এবং কোলন থেকে সিক্রেশন হতে পারে, ওকে। তাহলে যদি আমরা হরমোনের সিক্রেশন মনে রাখতে চাই, অরিজিন মনে রাখতে চাই, আমরা তিনটা কথা মনে রাখতে পারি যে মোস্ট হরমোনস আর সিক্রেটেড ফ্রম দ্য আপার স্মল ইন্টেস্টাইন, দ্যাট ইজ ডিউডেনাম অ্যান্ড জেজুনাম। এরপরে গ্যাস্ট্রিন এবং গ্রেলিন দে আর সিক্রেটেড ফ্রম দ্য স্টোমাক, অ্যান্ড রেস্ট অফ দ্য হরমোনস স্পেশালি যেটা আমরা বললাম, স্পেশালি যেটা পলিপেপটাইড ওয়াইটা আইলিয়াম এবং কোলন থেকে সিক্রেট হয়। আর সোমাটোস্ট্যাটিন যেটা, এটা হচ্ছে থ্রু আউট দ্য জিআইটিতে সিক্রেট হয়। সোমাটোস্ট্যাটিন থ্রু আউট দ্য জিআইটি থেকে সিক্রেট হতে পারে, ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে তাহলে প্রথমে আমরা গ্যাস্ট্রিন বলতেছিলাম, তাহলে গ্যাস্ট্রিন সিক্রেটেড হচ্ছে ফ্রম দ্য স্টোমাক এবং এর ফাংশনগুলো আমরা বললাম, এর রেগুলেশন আমরা পরে আসতেছি। সোমাটোস্ট্যাটিনের ফাংশন এটাও আমরা বলে ফেলছি যে সব ইনহিবিটরি ফাংশন, এরা HCl সিক্রেশন কমাবে, এরা প্যানক্রিয়াটিক সিক্রেশন কমাবে, এরা জিআইটির সিক্রেশন কমাবে, এরা গ্যাস্ট্রিন রিলিজ কমাবে, এরা ইনসুলিন রিলিজটাকে ইনহিবিট করবে, ওকে। আচ্ছা, আর এরপরে হচ্ছে এদের স্টিমুলাস। মোস্ট অফ দ্য হরমোনস এরা হচ্ছে যে খাওয়ার পরে রিলিজ হয়, ওকে। মোস্ট অফ দ্য হরমোনস দে আর সিক্রেটেড আফটার টেকিং ফুডস। এবং স্পেশালি গ্যাস্ট্রিন যেটা, এরা হচ্ছে মেইনলি অ্যামাইনো অ্যাসিড অথবা পেপটাইডের কারণে সিক্রেট হয়, অ্যামাইনো অ্যাসিড অথবা পেপটাইডের জন্য সিক্রেটেড হয়। আর সোমাটোস্ট্যাটিন সিক্রেশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাট ডাইজেশনের এন্ড প্রোডাক্টগুলো, অর্থাৎ ফ্যাট ডাইজেশন করলে যদি কোনো পেশেন্ট বা যদি কোনো পার্সন ফ্যাট ইনটেক করে, তখন এই সোমাটোস্ট্যাটিনটা রিলিজ হবে। কোলোসিস্টোকাইনিন এটা হচ্ছে প্রোটিন এবং ফ্যাট এই দুইটার যে এন্ড প্রোডাক্ট, এটার কারণে এটা রিলিজ হবে এবং এটাকে সাপ্রেস করবে মেনলি ট্রিপসিন, ওকে। আচ্ছা, তারপরে আমরা আসি যে কোলোসিস্টোকাইনিন ভিআইপি সিক্রেটিন, কোলোসিস্টোকাইনিন ভিআইপি এবং সিক্রেটিন, এদেরকে আমরা বলবো মিক্সড হরমোন। তাহলে হরমোনকে আমরা মনে রাখার জন্য, ফাংশন মনে রাখার জন্য এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টিমুলেটরি, একটা হচ্ছে ইনহিবিটরি, আর একটা হলো মিক্সড। তাহলে একদম পিওরলি স্টিমুলেটরি হরমোন হচ্ছে গ্যাস্ট্রিন, পিওরলি ইনহিবিটরি হরমোন হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এবং মিক্সড হরমোন হচ্ছে কোলোসিস্টোকাইনিন, এরপরে হচ্ছে সিক্রেটিন, আর একটা হলো ভিআইপি। দে আর মিক্সড টাইপ অফ হরমোন, অর্থাৎ এদের কিছু ফাংশন স্টিমুলেটরি আবার কিছু ফাংশন ইনহিবিটরি। যেমন আমরা যদি কোলোসিস্টোকাইনিনের ফাংশন বলি, তাহলে এর স্টোমাকের উপরে যে ইফেক্টগুলো হবে অথবা স্টোমাকের যে সেলের উপরে যে ইফেক্টটা হবে, দে উইল বি ইনহিবিটরি। অর্থাৎ কোলোসিস্টোকাইনিন স্টোমাকের ফাংশনকে ইনহিবিট করবে, স্টোমাকের এমটিংটাকে ইনহিবিট করবে, গ্যাস্ট্রিক এমটিংটাকে ইনহিবিট করবে, এরা স্টোমাক থেকে HCl সিক্রেশনটাকে ইনহিবিট করবে। সেকেন্ডলি, এদের প্যানক্রিয়াসের উপরে যা ইফেক্ট অল আর পজিটিভ,
অর্থাৎ প্যানক্রিয়াস এবং গল ব্লাডার এদের উপর এদের ইফেক্ট হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি, যে এরা প্যানক্রিয়াস থেকে সিক্রেশন বাড়াবে। কি ধরনের সিক্রেশন? এটাকে বলা হয় এনজাইম রিচ সিক্রেশন অথবা একবলিক সিক্রেশন। তাহলে কোলেসিস্টেরোকাইনিনের কাজ হচ্ছে এরা প্যানক্রিয়াস থেকে এনজাইম রিচ সিক্রেশন যেটা, এটাকে বাড়াবে। এরপরে গল ব্লাডারে কি করবে? গল ব্লাডারকে কন্ট্রাক্ট করবে, গল ব্লাডারকে কন্ট্রাক্ট করবে এবং স্ফিংটার অফ ওডি যেটা থাকে এটাকে রিল্যাক্স করবে, অর্থাৎ বাইল ফ্লোটাকে এরা বাড়াবে। ক্লিয়ার? তাহলে গল ব্লাডার এবং প্যানক্রিয়াসের উপর এদের ফাংশন হচ্ছে স্টিমুলেটরি, অর্থাৎ এদের ফাংশনগুলোকে অগমেন্ট করবে। আর স্টোমাকের উপরে ফাংশন হচ্ছে ইনহিবিটরি, এরা হচ্ছে এসসিএল সিক্রেশনটাকে কমাবে, এরা হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং যেটা, এটাকে কমাবে। প্যানক্রিয়াসের উপর আরেকটা স্পেশাল ইফেক্ট আছে, স্পেশাল ইফেক্ট যেটা, এটা হলো যে প্যানক্রিয়াসের মিউকোজা যেটা থাকে এটাকে গ্রো করাবে। তাহলে প্যানক্রিয়াটিক মিউকোজাটাকে গ্রো করাবে কোলেসিস্টোকাইনিন, আর হোল জিআইটির মিউকোজাকে গ্রো করাবে গ্যাস্ট্রিন। হোল জিআইটির যে মিউকোজা এটাকে গ্রো করাবে গ্যাস্ট্রিন। এটা হচ্ছে গ্যাস্ট্রিনের একটা স্পেশাল ফাংশন। এরপরে আমরা আসি যে সিক্রেটিন। সিক্রেটিনের ফাংশনটা কি? সিক্রেটিনের মেইন ফাংশন যেটা, সিক্রেটিনের মেইন ফাংশন হচ্ছে দুইটা ফাংশন, একটা স্টিমুলেটরি একটা ইনহিবিটরি। স্টিমুলেটরি ফাংশন হচ্ছে প্যানক্রিয়াসে, ওকে। কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন দুইটারই স্টিমুলেটরি ফাংশন হচ্ছে প্যানক্রিয়াসে। এরা প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট রিচ সিক্রেশন করাবে, যেটাকে বলা হয় হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন। সো প্যানক্রিয়াস থেকে হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন করাবে সিক্রেটিন এবং একবলিক টাইপ অফ সিক্রেশন করাবে কোলেসিস্টোকাইনিন। এবং স্টোমাকের উপরে এর ইফেক্টটা হবে ইনহিবিটরি, লাইক কোলেসিস্টোকাইনিন, যে এরা এসসিএল সিক্রেশন কমাবে এবং এরা গ্যাস্ট্রিক এমটিংটাকে ইনহিবিট করবে, ওকে। এবং এরা সিক্রেটিন এবং সোমাটোস্ট্যাটিন, সিক্রেটিন এবং সোমাটোস্ট্যাটিন এরা মেইনলি সিক্রেট হবে উইথ দ্য স্টিমুলাস অফ ফ্যাটি ফুড। যদি ফ্যাটি ফুড আসে তাহলে এরা মেইনলি স্টিমুলেট হবে, কারণ আমরা জানি যে ফ্যাটি ফুডকে ডাইজেস্ট করার জন্য প্যানক্রিয়াটিক এনজাইম ভেরি ইম্পর্টেন্ট এবং গল ব্লাডার থেকে বাইল ভেরি ইম্পর্টেন্ট। সো যদি কোনো ফুড আসে ফ্যাটি টাইপ তাহলে হচ্ছে মেইনলি সিক্রেট হবে সিক্রেটিন অ্যান্ড সোমাটোস্ট্যাটিন। আর যদি অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ পেপটাইড বা প্রোটিন জাতীয় যদি কোনো সাবস্টেন্স ইন্টেস্টাইনে আসে তাহলে বেশি সিক্রেট হবে গ্যাস্ট্রিন। কেন? এদের মেন ফাংশন হবে যে এরা সেই প্রোটিনের ডাইজেশনটাকে অগমেন্ট করবে, ওকে। আচ্ছা, এরপরে একটা হরমোন ইম্পর্টেন্ট হচ্ছে মোটিলিন। এর মেন ফাংশন হচ্ছে এরা জিআইটির পেরিস্টালসিসটাকে বাড়াবে, স্পেশালি দে অ্যাক্ট অন মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স। এই মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সের কাজ হচ্ছে এরা ইন্টেস্টাইনে 5 থেকে 90 মিনিটস ইন্টারভালে একটা ডিসচার্জ দেয়, যার কারণে ইন্টেস্টাইনে একটা মোটিলিটি ওয়েভ তৈরি হয়, একটা পেরিস্টালটিক ওয়েভ তৈরি করে। তাহলে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স হচ্ছে ইন্টেস্টাইনের মোটিলিটির জন্য রেসপন্সিবল এবং এদের কি স্টিমুলেট করে মোটিলিন, ওকে। এরপরে যদি আমরা একটা ইম্পর্টেন্ট হরমোন বলি সেটা হচ্ছে ভিআইপি। ভিআইপির ফাংশনটাও দুই রকম, একটা হচ্ছে স্টিমুলেটরি হরমোন, একটা হলো ইনহিবিটরি হরমোন। ভিআইপির ইনহিবিটরি ইফেক্ট হচ্ছে স্টোমাকের উপরে। তাহলে যতগুলো হরমোন মানে যাদের মিক্সড ইফেক্ট আছে সবাই স্টোমাকের উপরে একটা ইনহিবিটরি ইফেক্ট করে, অর্থাৎ এরা হচ্ছে যেটা করবে যে এসসিএল সিক্রেশনটাকে কমাবে। ভিআইপি হচ্ছে আলটিমেটলি এসসিএল সিক্রেশনকে কমাবে, এরা হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে কমাবে। এবং এরা যেটা করতে পারে যে ইন্টেস্টাইনের উপরে আবার এর ইফেক্ট হচ্ছে স্টিমুলেটরি ইফেক্ট, সেটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে তারা ওয়াটার এবং ইলেকট্রোলাইট সিক্রেশন কমাবে। গ্রেলিন যেটা নর্মালি সব হরমোনগুলো দেখেন, সব হরমোনগুলো নর্মালি খাবার পরে রিলিজ হয় এবং এর এক্সেপশন হচ্ছে গ্রেলিন, মানে টোটাল এক্সেপশন হচ্ছে গ্রেলিন, যেটা হচ্ছে ফাস্টিং স্টেটে রিলিজ হয়। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মোটিলিন। এই মোটিলিন এবং গ্রেলিন এই দুইটা হচ্ছে ফাস্টিং স্টেটে রিলিজ হয়, ওকে। তাহলে আমরা যদি মনে রাখি স্টিমুলাস সম্পর্কে আমরা দুইটা লাইন মনে রাখতে পারি যে ফাস্টিং এ রিলিজ হবে মেইনলি দুইটা, একটা হচ্ছে মোটিলিন আর একটা হলো গ্রেলিন, আর বাকি সব হরমোনগুলো রিলিজ হবে আফটার ইটিং। এর ভিতরে ফ্যাটি ফুডের জন্য মেইনলি রিলিজ হবে সোমাটোস্ট্যাটিন আর একটা হলো কি সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন আর একটা হলো সিক্রেটিন। জিআইপির একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এরা ইনসুলিন রিলিজ করায়। এখন কথা হচ্ছে এই হরমোনগুলো পরীক্ষা এত কেন আসে, মানে এগুলো আমাদেরকে এত বেশি কেন পড়তে হবে? এগুলো এজন্য ইম্পর্টেন্ট যে এই হরমোনগুলো থেকে, এই হরমোন সিক্রেটিং সেল থেকে টিউমার অ্যারাইজ করতে পারে। যেমন যদি গ্যাস্ট্রিন যে সেল থেকে রিলিজ হয় জি সেল, এখান থেকে যদি কোনো টিউমার অ্যারাইজ করে সেটাকে বলা হয় গ্যাস্ট্রিনোমা।
এবং গ্যাস্ট্রিনোমা হলে যে ফিচার পাওয়া যাবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিন বেশি থাকলে এর যে ফাংশন হতো সেই ফিচারগুলো পাওয়া যাবে। যেমন গ্যাস্ট্রিনের মেন ফাংশন হলো এরা স্টোমাক থেকে এসসিএল রিলিজ করাবে, তাহলে প্যাশেন্টের কি হবে, এসসিএল বেশি রিলিজ হবে। এসসিএল যদি বেশি রিলিজ হয় তাহলে দেখা যাবে যে মিউকাসার স্টোমাকের যে মিউকোজার প্রোটেক্টিভ ব্যারিয়ারটা থাকে সেই ব্যারিয়ার ফাংশনটা ড্যামেজ হয়ে যাবে। যদি এটা ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে, এর রেজাল্টে যেটা হবে যে স্টোমাকে মাল্টিপল অথবা পুরো জিআইটিতে মাল্টিপল আলসারেশন হবে। পুরো জিআইটিতে কেন, যখন স্টোমাকে বেশি এসসিএল রিলিজ হবে এটা ইসোফেগাসের দিকে যাবে, আবার নিচের দিকেও আসবে। ইসোফেগাসের দিকে গেলে ইসোফেগাসে আলসার করবে, এরা যখন ডিউডেনামে পার করে আসবে সেখানেও আলসার করবে। ওকে, সো যদি কোনো প্যাশেন্টের মাল্টিপল আলসার থাকে, যদি কোনো প্যাশেন্টের এক্সেস এসসিএল থাকে, এক্সেস গ্যাস্ট্রিন থাকে, এটাকে বলা হয় গ্যাস্ট্রিনোমা, এবং এই তিনটাকে একসাথে বলা হয় জলিঞ্জার অ্যালিসন সিনড্রোম। তো এই সিনড্রোমগুলো বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার, যেটা আপনারা এন্ডোক্রাইনে পড়বেন। এন্ডোক্রাইনে এই জিনিসগুলো আবার তখন একটু লাগবে আর কি। এবং এই হরমোনগুলো ফাংশনটা সেকেন্ডলি ইম্পর্টেন্ট হচ্ছে যে কিছু ড্রাগস এই হরমোনটাকে ইউটিলাইজ করে কাজ করে, কিছু ড্রাগস এই হরমোনকে ইউটিলাইজ করে কাজ করে। সেটা কি, এটা হচ্ছে আমরা জানি যে ডায়াবেটিসে একটা ওষুধ ইউজ করা হয়, এদেরকে বলা হয় জিএলপি ডিপিপি ইনহিবিটর, এদেরকে বলা হয় ডিপিপি ইনহিবিটর, তাই না? ডিপিপি ইনহিবিটর ইউজ করা হয়, বিভিন্ন টাইপের গ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, তাই না? এই ডিপিপি যে ইনহিবিটরগুলো এদের মেন ফাংশন হচ্ছে যে এরা জিআইপিটাকে ইউজ করে। এরা জিআইপি কে ইউজ করে, কিভাবে ইউজ করে, যে ডিপিপি যেটা, তাহলে আমরা প্রথমে আসি যে এদের কাজ হচ্ছে, তাহলে ডিপিপির ফাংশন হচ্ছে, ডিপিপির ফাংশন হলো যে এরা জিআইপিটাকে কমাবে। নর্মাল ডিপিপির ফাংশন হলো, নর্মাল ডিপিপির ফাংশন হচ্ছে যে দে উইল রিডিউস দ্য জিআইপি। আর জিআইপির একটা ইম্পর্টেন্ট ফাংশন আমরা বলছি যে এরা ইনসুলিন রিলিজ করায়। জিআইপির একটা ইম্পর্টেন্ট ফাংশন, এরা ইনসুলিন রিলিজ করায়। তাহলে আমরা যদি ডিপিপি কে যারা, অর্থাৎ জিআইপি কে ভাঙে হচ্ছে ডিপিপি, তাহলে এই পলিপেপটাইডেজ যে হরমোনটা, এই পলিপেপটাইডেজ এনজাইম যেটা, এটাকে যদি আমরা ইনহিবিট করে দিতে পারি কোনো কিছু দিয়ে, এটাকে বলা হয় DPP4 ইনহিবিটর। DPP4 ইনহিবিটর যদি আমরা এটা দিয়ে ইনহিবিট করে দিতে পারি তাহলে আর জিআইপিটা ভাঙবে না। যদি না ভাঙে তাহলে অ্যাজ এ রেজাল্ট কি হবে, যে জিআইপির কনসেন্ট্রেশন বেড়ে যাবে বডিতে। জিআইপির কনসেন্ট্রেশন যদি বডিতে বেড়ে যায়, জিআইপির কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় বডিতে, তাহলে জিআইপি কি করবে, এরা হচ্ছে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজটাকে বাড়াবে। অর্থাৎ আমি একটা প্যাশেন্টকে উইদাউট সিক্রেটাগগ আমি ইনসুলিন রিলিজটাকে বাড়াতে পারবো। সো DPP4 ইনহিবিটর যেটা, এটা কাজ করে মেইনলি জিআইপির ফাংশনটাকে ইউটিলাইজ করার মাধ্যমে। এই জন্য এটা যদি আমি না জানি যে, তাহলে আমি এই ড্রাগসের যে অ্যাকশন সেটা আমরা বুঝতে পারবো না। এরপরে হচ্ছে অ্যাপেটাইট। আমাদের যে অ্যাপেটাইট, খাবার যে রুচিটা, এটাকে মেইনলি কন্ট্রোল করে একটা হরমোন, সেটা হচ্ছে গ্রেলিন। ইন্টেস্টাইনের একটা হরমোন, সেটা হচ্ছে গ্রেলিন, এটাকে কন্ট্রোল করে। এছাড়া কর্টিসল করতে পারে, তবে মেইন লোকাল হরমোনস অফ জিআইটি যারা আমাদের স্যাটাইটিটাকে কন্ট্রোল করে, এটা হচ্ছে গ্রেলিন। ওকে, তাহলে গ্রেলিনের মেইন ফাংশন হচ্ছে এরা আমাদের স্যাটাইটিটাকে স্টিমুলেট করে, আমাদের অ্যাপেটাইটটাকে ইনক্রিজ করে। ওকে, তাহলে আমরা একটা ফাংশন, একটা এমসিকিউ দেখি যে রিগার্ডিং গ্যাস্ট্রিন ইট ইজ প্রডিউসড বাই দ্য প্যারাইটাল সেল। গ্যাস্ট্রিন যেটা জি সেল থেকে তৈরি হয়, নট ফ্রম দ্য প্যারাইটাল সেল। এবং আমরা জানি যে প্যারাইটাল সেল থেকে কি রিলিজ হয়, এখান থেকে মেইনলি এসসিএল রিলিজ হবে, আর একটা হলো ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হবে। সেকেন্ড, গ্যাস্ট্রিন ইনক্রিজেস ইনসুলিন সিক্রেশন। ইট ইজ ট্রু, গ্যাস্ট্রিন ইজ এ স্টিমুলেটরি হরমোন, সব কিছুকে বাড়াবে, সেটা ইনসুলিন রিলিজটাকে বাড়াবে। স্টিমুলেটস দ্য গ্রোথ অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোজা। অফকোর্স গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে মিউকোজা এটাকে গ্রো করাবে গ্যাস্ট্রিন, এবং প্যানক্রিয়াটিক যে মিউকোজা এটাকে গ্রো করাবে কোলেসিস্টোকাইনিন। প্যানক্রিয়াটিক মিউকোজাকে গ্রো করাবে এবং টোটাল জিআইটির মিউকোজাকে গ্রো করাবে গ্যাস্ট্রিন। Gastrin is secretion is suppressed by acid secretion.
এটা একটা নেগেটিভ ফিডব্যাক। যদি HCl সিক্রেশন বেশি হয়ে যায় এরা আবার গ্যাস্ট্রিন রিলিজটাকে ইনহিবিট করে, এরা গ্যাস্ট্রিন রিলিজকে ইনহিবিট করে। ওকে, আর ডিক্রিজ পেরিস্টালটিক অ্যাক্টিভিটি ফলস, আমরা জানি এটা একটা স্টিমুলেটরি হরমোন, এটা পেরিস্টালটিক অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করবে না। তাহলে এখানে পজিটিভ ট্রু কি পাইলাম, যে একটা হচ্ছে ইনসুলিন রিলিজ করাচ্ছে, সেকেন্ড হচ্ছে জিআইটির মিউকোজাটাকে গ্রো করাচ্ছে, আর থার্ড হলো এর সিক্রেশনটা সাপ্রেস হবে বাই অ্যাসিড সিক্রেশন। এরপরে আমরা বলছিলাম যে সবগুলোর রেগুলেশন আমরা যেটা বললাম যে ফাস্টিংয়ে শুধুমাত্র স্টিমুলেট হয় গ্রেলিন সিক্রেশন, এবং ফিডিং স্টেটে অ্যাট দ্য স্টেট অফ ফিডিং অন্য হরমোনগুলো রিলিজ হয়। স্পেশালি ফ্যাটের জন্য সোমাটোস্ট্যাটিন এবং সিক্রেটিন রিলিজ হয়, আদার্স হরমোনগুলো আসে, এবং স্পেশালি অ্যামাইনো অ্যাসিড যখন আসে তখন এটা স্টিমুলেট করে ফর দ্য রিলিজ অফ গ্যাস্ট্রিন। তবে গ্যাস্ট্রিন থেকে আলাদা করে এটা পড়তে হবে, বিকজ এটা গ্যাননে বক্সে করে দেয়া আছে এবং এখান থেকে কোশ্চেন থাকে। তাহলে গ্যাননের যে বক্সটা সেটা হলো যে গ্যাস্ট্রিন রিলিজকে কারা স্টিমুলেট করে। তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি এভাবে, গ্যাস্ট্রিন রিলিজকে যারা স্টিমুলেট করে এদেরকে আমরা একটা নিমোনিক দিয়ে মনে রাখতে পারি, অথবা এমনিও মনে রাখতে পারি। নেমোনিকটা হচ্ছে এরকম যে ক্যাপ, নেমোনিক হচ্ছে যে ক্যাপ। সি দিয়ে হলো ক্যালসিয়াম, এ দিয়ে হলো অ্যামাইনো অ্যাসিড, পি দিয়ে হলো পেপটাইড অথবা প্রোটিন, আর ই দিয়ে হলো এপিনেফ্রিন। ওকে, তাহলে একটা হচ্ছে সি দিয়ে ক্যালসিয়াম, এ দিয়ে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, পি দিয়ে পেপটাইড অথবা প্রোটিন, আরেকটা হলো এপিনেফ্রিন। দিস ফোর থিংস কজেস ইনক্রিজ গ্যাস্ট্রিন। আমার মনে হয় যে আমরা যদি এগুলো মনে রাখি তাহলে কারা ইনহিবিট করে এটা মনে রাখার দরকার নেই, কারণ এর বাইরে যা থাকবে ম্যাক্সিমামই এটাকে ইনহিবিট করবে। যেমন HCl ইনহিবিট করে, সোমাটোস্ট্যাটিন এর কাজই হচ্ছে ইনহিবিট করা, এর জন্মই হচ্ছে ইনহিবিট করার জন্য, সো এটা সবসময় ইনহিবিট করবে। সিক্রেটিন তো এদের সিক্রেটিন হচ্ছে যে একটা যে এদের বোথ ইফেক্ট আছে, এবং সব হরমোন অফ দ্য জিআইটি, অল হরমোনস অফ দ্য জিআইটি যাদের বোথ ইফেক্ট আছে তারা স্টোমাককে দেখতে পারে না, অর্থাৎ স্টোমাকের সব কাজকে তারা ইনহিবিট করবে। সো সিক্রেটিন will reduce gastrin secretion, and GIP along with the VIP and glucagon, they all will cause reduction of gastrin secretion. এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, যারা গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে কমায় all of them reduce HCl, যারা গ্যাস্ট্রিন কমাবে all of them will reduce HCl। তাহলে যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে HCl সিক্রেশনকে কারা কারা ইনহিবিট করে, তাহলে আপনার আলাদা করে পড়ার দরকার নাই, আপনি এমনিতেই বলে দিতে পারবেন যে সোমাটোস্ট্যাটিন, সিক্রেটিন, জিআইপি, ভিআইপি, গ্লুকাগন এন্ড অলসো ক্যালসিটোনিন। যদি কোশ্চেন আসে যে HCl সিক্রেশনকে কারা বাড়ায়, তাহলে এটা পড়তে হবে যে গ্যাস্ট্রিন বাড়ায়, হিস্টামিন বাড়ায়, অ্যাসিটাইলকোলিন বাড়ায়, গ্যাস্ট্রিন, অ্যাসিটাইলকোলিন, হিস্টামিন। এর সাথে যদি থাকে হাইপার ক্যালসিয়াম, যদি ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামও HCl সিক্রেশনটাকে বাড়াবে। কিভাবে? দে উইল কজ release of the gastrin, and this gastrin will cause increase in the HCl. Epinephrine কি করবে? Epinephrine will cause release of the gastrin and they will cause release of HCl. তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি যে কারা গ্যাস্ট্রিন কি ইনহিবিট করে, যারা গ্যাস্ট্রিন কি ইনহিবিট করে তারা HCl কি ইনহিবিট করে। কারা গ্যাস্ট্রিন কি স্টিমুলেট করে, যারা গ্যাস্ট্রিন কি স্টিমুলেট করে they will stimulate HCl রিলিজ। ওকে, তাহলে HCl রিলিজে আমরা তিনটা হরমোন বললাম, একটা হলো গ্যাস্ট্রিন, একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, আর একটা হচ্ছে হিস্টামিন। আরেকটা দুইটা ইম্পর্টেন্ট হলো, একটা হলো ক্যালসিয়াম আর একটা হলো এপিনেফ্রিন, ক্যালসিয়াম আর একটা এপিনেফ্রিন। ওকে, আচ্ছা এখন আমরা কিছু ফ্যাক্টরগুলো পড়ে ফেলবো। আমরা কিছু বলছিলাম যে ফ্যাক্টর রেগুলেটিং, তাহলে ফ্যাক্টর রেগুলেটিং যারা অল আর রিলেটেড উইথ দ্য হরমোনস, যতগুলো ফ্যাক্টরগুলো আছে মোস্ট আর রিলেটেড উইথ দ্য হরমোনস। সো ফ্যাক্টর রেগুলেটিংগুলো আমরা এরপরে বলবো। তাহলে ফার্স্টে চলে আসে যে গ্যাস্ট্রিক এম্পটিং। গ্যাস্ট্রিক এম্পটিংটাকে কারা বাড়াবে? তাহলে গ্যাস্ট্রিক এম্পটিং এর জন্য একটা মাত্র হরমোনই এটাকে মেইনলি লাইক করে যে গ্যাস্ট্রিক এম্পটিং হোক। ওকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। ইট ইজ এ অল অ্যালং স্টিমুলেটরি হরমোন অ্যান্ড দে উইল কজ গ্যাস্ট্রিক এম্পটিং। এরপরে হচ্ছে স্টোমাক যখন ডিস্টেন্ডেড হবে তখন এখানকার যে সার্কুলার মাসল এবং অবলিক মাসল সবগুলো কন্ট্রাক্ট করবে। যখন ডিস্টেন্ডেড হবে তখন অন্য মাসলগুলো কন্ট্রাক্ট করবে, ওরা যখন কন্ট্রাক্ট করবে দে উইল কজ গ্যাস্ট্রিক এম্পটিং। তাহলে স্টোমাক ডিস্টেনশন, একটা হলো গ্যাস্ট্রিন, অ্যানাদার ওয়ান ইজ
emotion, they cause gastric increase gastric emptying. কারা গ্যাস্ট্রিক এমটিং কমাবে? গ্যাস্ট্রিক এমটিং কমাবে, আমরা জানি যে গ্যাস্ট্রিক এমটিং কমায় মেইনলি সোমাটোস্ট্যাটিন এবং সিক্রেটিন। সোমাটোস্ট্যাটিন এবং সিক্রেটিন এটা কোন ধরনের ফুডের জন্য রিলিজ হয়? ইয়েস, এটা রিলিজ হয় ফ্যাটি ফুডের জন্য। তাহলে ফ্যাটি ফুড, সোমাটোস্ট্যাটিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, all they reduce the gastric emptying. তাহলে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, cholecystokinin, somatostatin, acid in the duodenum, fatty acid, all they cause reduction of the gastric emptying. এরপরে যদি আমরা যদি আসি যে ইন্টেস্টাইনের মোটিলিটি কারা বাড়ায়, তাহলে টোটাল জিআইটির যে মোটিলিটি এর উপরে একটা এন্টারিক নার্ভাস সিস্টেমের একটা রোল আছে এবং এন্টারিক নার্ভাস সিস্টেমের উপরে একটা অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা রোল আছে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা জানি টু টাইপস, ওয়ান ইজ সিম্প্যাথেটিক অ্যান্ড আদার ইজ প্যারাসিম্প্যাথেটিক। এর ভিতরে সিম্প্যাথেটিক যেটা, সিম্প্যাথেটিক ইজ ইনহিবিটরি ফর জিআইটি, সিম্প্যাথেটিক ইজ ইনহিবিটরি ফর জিআইটি। অথবা আমরা পুরো জিআইটির জন্য একটা লাইনে মনে রাখতে পারি, মোস্ট অফ দ্য এস আর ইনহিবিটরি ফর জিআইটি। ওকে, তাহলে যেমন সোমাটোস্ট্যাটিন মোটিলিটি কমাবে, তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক মোটিলিটি কমাবে, সিক্রেটিন মোটিলিটি কমাবে। ওকে, তো তিনটা এস all will cause reduce the motility of small intestine. So sympathetic activity, secretin, somatostatin all will cause reduced the motility of small intestine. Okay, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কারা কমাবে। যেহেতু কমানোর লিস্টটা কম, এজন্য আমরা এখানে এটা মনে রাখবো। আর ইন কেস অফ গ্যাস্ট্রিক এমটিং যেহেতু বাড়ানোর লিস্টটা শর্ট, এজন্য আমরা এখান থেকে এই জিনিসটাকে বেশি মনে রাখবো। অর্থাৎ কারা ইনক্রিজ করে এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে কারা রিডিউস করে এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে ইনহিবিটরি জিআইটির উপর ইনহিবিটরি ইফেক্ট হচ্ছে সিম্প্যাথেটিক, সোমাটোস্ট্যাটিন অ্যালং উইথ সিক্রেটিন। ওকে, লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রেও সেম, এবং স্পেশালি ইনফ্লামেশন যখন হয়, ইনফ্লামেশন অলসো ইনহিবিট দ্য মোটিলিটি অফ ইন্টেস্টাইন। Inflammation also inhibit the motility of intestine. এখন আমরা একটা কোশ্চেন দেখি যেটা এমসিকিউ আসছে, যে স্টিমুলাই দ্যাট ইনহিবিটস গ্যাস্ট্রিন সিক্রেশন আর, ওকে, যারা ইনহিবিট করে প্রেজেন্স অফ অ্যাসিড উইথিন দ্য স্টোমাক। এক্স্যাক্টলি অ্যাসিড হচ্ছে এটাকে ইনহিবিট করবে। অথবা ধরেন আপনি এটা জানেন না, আপনি কি জানেন? আপনি জানেন যে ক্যাপ, সি ফর ক্যালসিয়াম, A for amino acid, P for protein or peptide, and E for epinephrine. তাহলে epinephrine কি হবে? False. Peptide কি হবে? False, কারণ এরা গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে বাড়াবে। এরপরে আসেন সোমাটোস্ট্যাটিন, আপনি জানেন না, বাই ডিফল্ট এটা ট্রু। গ্লুকাগন হয়তো আপনার মনে নাই, বাট বাই ডিফল্ট এটা ট্রু, মানে এটা ক্যাপের যেহেতু বাইরে, সো এগুলো ট্রু যে গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এবং হচ্ছে অ্যাসিড উইথিন দ্য স্টমাক, দে উইল কজ রিডাকশন অফ দ্য গ্যাস্ট্রিন সিক্রেশন। এরপরে আমরা চলে আসি, তাহলে এই যে এ পর্যন্ত যেটা বললাম, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। যদি একটা কোশ্চেন আসে, আমার মনে হয় যে এই টপিক যেটা আমরা বলে ফেলছি এখান থেকেই কোশ্চেনটা আসবে। যদি সেকেন্ড কোনো কোশ্চেন আসে, ওটার জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডাইজেস্টিভ জুস, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গ্যাস্ট্রিক জুস, আর একটা হচ্ছে বাইল। তবে স্যালাইভা সম্পর্কে আমরা কিছু আইডিয়া রাখবো। স্পেশালি স্যালাইভার পিএইচ হচ্ছে অ্যারাউন্ড 6 to 7 এবং ডেইলি 1 লিটারের মতো স্যালাইভা সিক্রেট হয়। তাহলে আমরা যদি টোটাল জিআইটির সিক্রেশনটা দেখি, তাহলে এটা হচ্ছে অ্যারাউন্ড 6 to 8 লিটার, এবং সব জায়গা থেকে মোটামুটি 1 লিটারের মতো রিলিজ হয়, সব জায়গা থেকে 1 লিটার। তবে বাইল হচ্ছে 500 to 1 লিটার, অর্থাৎ কোনো বইয়ে 500 লেখা, কোনো বইয়ে 1 লিটার লেখা। এবং যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি কোনটা রিলিজ হয়? সবচেয়ে বেশি রিলিজ হয় অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টিনাল জুস, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের যে সিক্রেশন, এটা হচ্ছে ইন্টেস্টাইনের সবচেয়ে বেশি, এটা হচ্ছে অ্যারাউন্ড 2 লিটার। তাহলে মোস্ট অফ দ্য সিক্রেশন আর অ্যারাউন্ড দ্য 1 লিটার। এর ভিতরে বাইল হচ্ছে 500 to 1 লিটার এবং অন্যগুলো 1 লিটার অর 1.5 লিটার, লাইক দ্যাট। আর সবচেয়ে বেশি হচ্ছে স্মল ইন্টেস্টিনাল জুস, দ্যাট ইজ সাক্কাস এন্টেরিকাস, হুইচ ইজ অ্যারাউন্ড 2 to 2.5 লিটার। তাহলে সবচেয়ে কম মনে রাখতে পারি আমরা যে বাইল, which is around 500 to 1 লিটার,
এবং সবচেয়ে বেশি হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস which is released from the small intestine. ওকে, অ্যান্ড রেস্ট আর অন্যগুলোর অ্যামাউন্ট আমাদের এত ইম্পর্টেন্ট না। এর ভিতরে গ্যাস্ট্রিক জুসের পিএইচটা ইম্পর্টেন্ট, যে গ্যাস্ট্রিক জুস দেখেন দে আর অ্যাসিডিক অ্যান্ড দেয়ার পিএইচ ইজ 1 to 3.5 বা 1 to 4 আমরা মনে রাখতে পারি, 6 to 7। এবং এটা হচ্ছে, তাহলে যদি কোশ্চেন আসে যে স্যালাইভা ইজ স্লাইডলি অ্যাসিডিক, ট্রু না ফলস? Slightly acidic, yes, saliva is slightly acidic and gastric juice is strongly acidic, they are strongly acidic. আর যদি আসে যে প্যানক্রিয়াটিক জুস ইজ অ্যালকালাইন, ইট ইজ ট্রু, তাহলে আমরা প্যানক্রিয়াটিক জুস এগুলো থেকে অ্যাটলিস্ট এটা তাহলে অলমোস্ট অল জুস আর অ্যালকালাইন। বাইল ইজ অ্যালকালাইন, সাক্কাস ইন্টেরিকাস অ্যালকালাইন, প্যানক্রিয়াটিক জুস অ্যালকালাইন। তাহলে সবচেয়ে বেশি অ্যালকালাইন কোনটা? অন অ্যাভারেজ যদি আমরা দেখি তাহলে প্যানক্রিয়াটিক জুসটা সবচেয়ে বেশি অ্যালকালাইন। অ্যালকালাইন কেন হয়? এখানে বাইকার্বনেট সিক্রেট হয়, আমরা জানি যে সিক্রেটিন প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট রিলিজ করায়, যখনই বাইকার্বনেট বেশি আসে দ্য জুস বিকাম দ্য অ্যালকালাইন। সো দ্য মোস্ট অ্যালকালাইন জুস যদি আমরা ওভাবে বলি তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড থেকে যারা আসে, দে আর মোস্টলি অ্যালকালাইন। এরপরে যদি আমরা বলি তাহলে হচ্ছে স্মল ইন্টেস্টিনাল জুসের চাইতে বেশি অ্যালকালাইন হলো প্যানক্রিয়াটিক জুস। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড যেটা স্মল ইন্টেস্টাইন থেকে আসে, আর সেকেন্ড হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। সো প্যানক্রিয়াটিক জুস আর দ্য মোস্ট অ্যালকালাইন জুস অ্যান্ড মোস্ট অ্যাসিডিক জুস ইজ গ্যাস্ট্রিক জুস। এটা তাহলে দেখেন যে এটা হচ্ছে যে ডেভিডসন থেকে দেয়া, যদিও এখানে দেখেন এখানে অ্যামাউন্ট অফ সিক্রেশনগুলো একটু ভিন্ন, যে এখানে স্মল ইন্টেস্টাইনে দেয়া আছে একটু কম, আমরা আগেরটাই মনে রাখবো। ওকে, এরপরে স্যালাইভা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্যালাইভা কোন কোন গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। আমরা জানি যে স্যালাইভা মেইনলি মেজর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয় এবং কিছু মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। মেজর স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর ভিতরে আমরা জানি যে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এর ভিতরে মেন মাস্টার গ্ল্যান্ড যদি আমরা বলি, এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা প্যারোটিড, ভেরি ইম্পর্টেন্ট, অ্যারাউন্ড 25%। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, যার কন্ট্রিবিউশন হচ্ছে অ্যারাউন্ড 70% অফ টোটাল সিক্রেশন। ওকে, আরেকটা হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এছাড়া আমাদের ওরাল ক্যাভিটিতে, মিউকোজাতে অনেকগুলো ছোট ছোট গ্ল্যান্ড থাকে, এদেরকে বলা হয় আরবানার্স গ্ল্যান্ড, এবং অন্যান্য অনেক গ্ল্যান্ড, এদেরকে মিউকোজাল গ্ল্যান্ডও বলা হয়। দে আর দ্য মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, এতগুলো জানার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে যদি কোনো প্যাশেন্টের স্যালাইভারি গ্ল্যান্ডের কোনো ডিজিজ থাকে, স্যালাইভারি গ্ল্যান্ডের ডিজিজ, লাইক একটা প্যাশেন্টের যদি শগ্রেন সিনড্রোম যদি থাকে, শগ্রেন সিনড্রোম মেইনলি অ্যাফেক্ট করে যে স্যালাইভারি গ্ল্যান্ডগুলোকে অ্যাফেক্ট করে, এরা ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে অ্যাফেক্ট করে, বিভিন্ন ধরনের গ্ল্যান্ডকে অ্যাফেক্ট করে। তাহলে এ ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে যদি আমার একটা স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বায়োপসি যদি নিতে হয়, তাহলে আমরা কি প্যারোটিড থেকে নিব, না সাবম্যান্ডিবুলার থেকে নিব, না সাবলিঙ্গুয়াল থেকে নিব? এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই গ্ল্যান্ডগুলো থেকে যদি আমরা বায়োপসি করি জাস্ট ফর দ্য ডায়াগনোসিস পারপাস, উই উইল রিডিউস আওয়ার স্যালাইভারি সিক্রেশন, আমাদের স্যালাইভারি সিক্রেশন কমে যাবে। সেকেন্ড হচ্ছে এখান থেকে বায়োপসি করা খুবই টাফ, এগুলো করতে হলে প্যাশেন্টকে অ্যানেস্থেশিয়া দিয়ে তারপরে করতে হবে। যেটা সবচেয়ে ইজি সেগুলো হচ্ছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের বায়োপসি। এজন্য কোনো প্যাশেন্টের যখন শগ্রেন সিনড্রোম ডায়াগনোসিস করা হয় তখন তাদের ক্ষেত্রে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড যেগুলো ওরাল ক্যাভিটিতে থাকে, মিউকোজাতে থাকে, সেখান থেকে বায়োপসি নেওয়া হয়। ওকে, স্যালাইভার ফিচার আমরা অলরেডি বলছি, দে আর স্লাইডলি অ্যাসিডিক, এবং টোটাল যতগুলো জিআইটির সিক্রেশন তাদের 92 থেকে শুরু করে 99% পর্যন্ত হচ্ছে ওয়াটার, পিওরলি ওয়াটার। অর্থাৎ পুরা যতগুলো জিআইটির জুস তার মেইন কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার, মোর দ্যান 90% ইজ ওয়াটার। এবং স্যালাইভাতে 99.5%ই ওয়াটার, এবং খুব সলিড হচ্ছে অনলি 0.5। এদের ভিতরে আবার অর্গানিক, ইনঅর্গানিক থাকে, এবং এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনঅর্গানিক, অর্গানিক হবে না। দিস উইল বি দ্য ইনঅর্গানিক, দ্যাট ইজ বাইকার্বনেট, সোডিয়াম, পটাশিয়াম, দিস আর দ্য ইনঅর্গানিক। অ্যান্ড অ্যামাং দ্য অর্গানিক, এটা অর্গানিক হবে, এবং অর্গানিকের ভিতরে হচ্ছে যে প্যাশেন্ট এনজাইম রিলিজ হয় স্যালাইভা থেকে ইমিউনোগ্লোবিউলিন রিলিজ হয়, স্যালাইভা থেকে ব্লাড গ্রুপের অ্যান্টিজেন রিলিজ হয়, এবং একটা হলো ইম্পর্টেন্ট যে মিউসিন রিলিজ হয়।
তাহলে স্যালাইভার এনজাইমগুলো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ আর একটা হলো লিঙ্গুয়াল লাইপেজ, এবং লিঙ্গুয়াল লাইপেজ এগুলো মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসে এবং এদেরকে বলা হয় অ্যাবনার্স গ্ল্যান্ড। এবং আমরা জানি all type of secretion they contain immunoglobulin A, প্লাসেন্টা দিয়ে ক্রস করে immunoglobulin G, and all type of secretion will contain immunoglobulin A. এছাড়া কিছু এনজাইম থাকে লাইক ল্যাক্টোফেরিন এবং লাইসোজাইম which helps to kill the bacteria. So saliva has antibacterial effect, এবং ব্লাড গ্রুপের অ্যান্টিজেন থাকে যার কারণে কোনো প্যাশেন্টের স্যালাইভা থেকে আমরা তাদের ব্লাড গ্রুপ এ না বি এটা আমরা আইডেন্টিফাই করতে পারি, এ বি অথবা এ বি। যদিও আমরা এটা করি না ক্লিনিক্যালি, কারণ ব্লাড ইজ ইজিলি অ্যাভেলেবল, কারণ সবসময় এটাকে ডায়াগনোসিস মানে খুব অল্প কনসেন্ট্রেশনে থাকে, সবসময় ডায়াগনোসিস করা একটু টাফ। এই জন্য আমরা সরাসরি ব্লাড গ্রুপ, যেহেতু আমাদের শুধু এ না বি জানলে হবে না, আমাদের জানতে হবে যে এটা কি এ পজিটিভ না বি পজিটিভ, এই জন্য আমরা ইউজুয়ালি ব্লাড নেই, স্যালাইভা নেই না। ওকে, তাহলে স্যালাইভার ফাংশনগুলো কি? স্যালাইভার যদি আমরা ফাংশন বলি, কিছু মেকানিক্যাল ফাংশন আছে। মেকানিক্যাল যেমন এই যে আমি কথা বলতেছি, এতক্ষণ পর্যন্ত যা বললাম, সামনে যা বলবো, so all type of speech is helped by release of the saliva, so they keep the oral cavity moist so that we can speak easily. Okay, এরপরে হচ্ছে যে স্যালাইভা যেটা থাকে, এই স্যালাইভাটা ইসোফেগাসে, আমরা জানি যে ইসোফেগাসের ভিতরে সিক্রেশন খুবই নগণ্য, ইসোফেগাসে ইউজুয়ালি গ্ল্যান্ড খুব বেশি থাকে না, যার কারণে ইসোফেগাসটা মোস্টলি মানে একটু দে আর মোস্টলি ড্রাই। তো এই ইসোফেগাসের ভিতর দিয়ে যখন ফুড পার্টিকেলটা যাবে, যদি সেটা একদম ড্রাই হয় তাহলে ইসোফেগাসে ইনজুরি হবে। এটাকে প্রিভেন্ট করার জন্য স্যালাইভা করে কি, যে তারা লুব্রিকেট হিসেবে কাজ করে, এবং এই লুব্রিকেশনের জন্য ফুড বোলাসগুলো ইজিলি ইসোফেগাসে পাস করে যায়। এছাড়া স্যালাইভা হচ্ছে আমরা যে ফুডগুলো ইনটেক করি তার যদি টেম্পারেচার খুব বেশি হয় অথবা খুব যদি কম হয়, সেটাকে একটা বডির জন্য মোটামুটি একটা সহনীয় টেম্পারেচারে নিয়ে আসে। এবং আমরা জানি যে স্যালাইভাতে এনজাইম থাকে লাইক ল্যাক্টোফেরিন, এরপর ইমিউনোগ্লোবুলিন এ থাকে, দে কজ ইনহিবিশন অফ দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ। স্যালাইভা টেস্টে হেল্প করে। তো যে প্যাশেন্টদের স্যালাইভা রিলিজ হয় না তারা ইউজুয়ালি টেস্ট পায় না। যাদের স্যালাইভা রিলিজ হয় না তারা টেস্ট পায় না। কেন পায় না? কারণ কোনো সাবস্টেন্সের যদি টেস্ট পাইতে হয় তাহলে সেটাকে আগে ওরাল ক্যাভিটিতে ডিজলভ হতে হবে, ডিজলভ হয়ে ওর প্রোডাক্টটা যাইতে হবে টেস্ট বার্ডে। যদি টেস্ট বার্ডগুলো ঠিকমতো স্টিমুলেট না হয় তাহলে আমাদের হচ্ছে যে আমরা টেস্টটা পাবো না। শুধুমাত্র একটা একটা যদি লজেন্স রেখে দেন এবং সেখানে যদি কোনো স্যালাইভা না থাকে ওরাল ক্যাভিটিতে, তাহলে আমরা কোনো টেস্ট পাবো না, কারণ লজেন্স থেকে গ্রেডিয়েন্টগুলো ব্রেকডাউন হয়ে যাইতে হবে প্রথমে টেস্ট বার্ডে। টেস্ট বার্ড তখন আমরা এটাকে টেস্ট সেন্সেশন করতে পারবো। সো ইট হেল্পস ইন টেস্ট। এবং স্যালাইভা হচ্ছে ডাইজেশনে হেল্প করে, এবং ওরাল ক্যাভিটিতে স্যালাইভার মাধ্যমে অলরেডি কার্বোহাইড্রেট, যে আমাদের বডিতে কার্বোহাইড্রেটের যে ডাইজেশন, এটা একমাত্র ওরাল ক্যাভিটিতে শুরু হয়। অর্থাৎ ওরাল ক্যাভিটিতে একটা মাত্র ডাইজেশন স্টার্ট হয়, সেটা বা একটা মাত্র ডাইজেশন হয়, সেটা হলো যে কার্বোহাইড্রেট ডাইজেশন। স্পেশালি স্যালাইভারি যে আলফা অ্যামাইলেজ, যেগুলো মেইনলি ম্যান্ডিবুলার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে আসতেছে, তারা হচ্ছে মেইনলি করবে কি, যে দে উইল কজ ব্রেকডাউন অফ দ্য কার্বোহাইড্রেট, স্পেশালি দ্য স্টার্চ। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ তারা হচ্ছে স্টার্চকে ব্রেকডাউন করবে। এবং এটা ইম্পর্টেন্ট যে স্টার্চ ব্রেকডাউন হয়ে কিসে কনভার্ট হয়। স্টার্চ যখন ভাঙে তখন তারা হয় মল্টোজ, আরেকটা হয় মল্টোট্রায়োজ, আরেকটা হলো আলফা লিমিটিং ডেক্সট্রিন। ওকে, তাহলে এই তিনটা প্রোডাক্টে, তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ এই তিনটা প্রোডাক্ট কনভার্ট করে ফ্রম দ্য স্টার্চ। এরপরে এক্সক্রিটরি ফাংশন, যেটা স্যালাইভার মাধ্যমে কিছু সাবস্টেন্স এক্সক্রিট হয়, যেমন ইউরিয়া, মেটাল, এই সাবস্টেন্সগুলো স্যালাইভার মাধ্যমে এক্সক্রিট হতে পারে। স্যালাইভা আমাদের ওয়াটার ব্যালেন্সে হেল্প করে। ওরাল ক্যাভিটি যখন ড্রাই হয়ে যায় তারা তখন হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, সো দ্যাট হাইপোথ্যালামাস তখন আমাদের অ্যাফারেন্ট নার্ভ ইম্পালসের মাধ্যমে থার্স্ট স্টিমুলাসটাকে প্রোভাইড করে। So these are the main function of the saliva. So some mechanical effect, some digestive effect. Okay. আচ্ছা, এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক জুস, which is the most important among the all juices.
সো এর সিক্রেশন হচ্ছে অ্যারাউন্ড 1.5 টু 2.5 লিটার, অ্যারাউন্ড 1.5 টু 2.5 লিটার। আর এদের পিএইচ হচ্ছে 1 থেকে 3.5 which is slightly acidic। এবং স্টোমাকে কিছু ইম্পর্টেন্ট গ্ল্যান্ড থাকে এবং এটা হচ্ছে গ্যাস্ট্রিক অর অক্সিন্টিক গ্ল্যান্ড এবং পাইলোরিক গ্ল্যান্ড। পাইলোরিক গ্ল্যান্ড এরা হচ্ছে মেইনলি গ্যাস্ট্রিন রিলিজ করে, পাইলোরিক গ্ল্যান্ডগুলো গ্যাস্ট্রিন রিলিজ করে, এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অথবা অক্সিন্টিক গ্ল্যান্ড এদের স্পেশাল সেলগুলো আদার সাবস্টেন্স রিলিজ করে, যেটা আমরা পরে আসতেছি। তাহলে পাইলোরিক গ্ল্যান্ডগুলো থেকে মেইনলি গ্যাস্ট্রিন রিলিজ হয়। পাইলোরিক গ্ল্যান্ডের যে জি সেলগুলো থাকে এরা হচ্ছে গ্যাস্ট্রিক এন্ট্রামে থাকে, এখান থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়। তাহলে এটা হচ্ছে স্টোমাকের একটা মিউকোজার একটা বায়োপসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, এবং এই লাইনিং এপিথেলিয়ামগুলো অ্যাকচুয়ালি এরকম করে থাকে ফোল্ডের মতো, এরা ইউজুয়ালি একটা ফোল্ডের মতো থাকে। স্টোমাকের যে লাইনিং এপিথেলিয়াম এরা হচ্ছে গ্যাস্ট্রিক ফোল্ড তৈরি করে, আমরা জানি যে দে ক্রিয়েট দ্য গ্যাস্ট্রিক ফোল্ড। এবং গ্যাস্ট্রিক ফোল্ডগুলোর এই জায়গাটা যে ফোল্ডগুলো যেখানে এসে শেষ হচ্ছে এদেরকে বলা হয় গ্যাস্ট্রিক পিট, এবং এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক ফোল্ড, দিস আর দ্য গ্যাস্ট্রিক ফোল্ড অ্যান্ড দিস ইজ দ্য গ্যাস্ট্রিক পিট। ওকে, তাহলে গ্যাস্ট্রিক ফোল্ড যেটা, এই ফোল্ডের সারফেসে যে সেলগুলো থাকে এদেরকে বলা হয় সারফেস মিউকাস সেল। এদের ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, দে রিলিজ মিউকাস, they release trefoil peptide, and they release the bicarbonate, and all three these protect the digestion of the stomach from the HCl. তাহলে স্টোমাক নিজে কেন HCl দিয়ে ডাইজেস্ট হয় না? এর আনসার হচ্ছে যে এখানে মিউকাস থাকে, এখানে ট্রেফয়েল পেপটাইড থাকে, এবং এখান থেকে বাইকার্বনেট রিলিজ হয়, যারা হচ্ছে এই মিউকোজার ডাইজেশনটাকে ইনহিবিট করে। ওকে, তাহলে এগুলো রিলিজ হয় সারফেস মিউকাস সেল থেকে। আরেকটা সেল থাকে, যে দেখেন এই যে সেলগুলো, এদেরকে বলা হয় মিউকাস নেক্স সেল। এবং দেখেন এখানে দেখানো আছে যে এখানে মাইটোসিস হচ্ছে, তাই না? মাইটোসিসের এটা হচ্ছে একটা অলমোস্ট একটা মেটাফেজ বা অ্যানাফেজের একটা পিকচার, সো এখানে মাইটোসিস হচ্ছে। তাহলে মাইটোসিস হচ্ছে মানে যে দিজ আর দ্য স্টেম সেল, অর্থাৎ মিউকাস নেক্স সেল যারা, এদের কাজ হচ্ছে এরা সারফেস মিউকাস সেল তৈরি করবে এবং তাদের নিজেদেরকে তৈরি করবে। সো মিউকাস নেক্স সেলের দুইটা কাজ, আইদার ফরমেশন অফ দ্য সারফেস মিউকাস সেল অর রিজেনারেশন অফ দ্য মিউকাস নেক্স সেল, এটা হচ্ছে এদের কাজ। এরপরে হচ্ছে প্যারাইটাল সেল, এবং জানি আমরা যে প্যারাইটাল সেলের দুইটা মেইন ফাংশন, একটা হলো এরা HCl রিলিজ করে, আর একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ করে। ইম্পর্টেন্ট সেল একটা হচ্ছে ডি সেলের ব্যাপারে আমরা বলছি দে আর ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য জিআইটি। শুধু স্টোমাকে থাকে কোনটা? একটা হচ্ছে গ্যাস্ট্রিন, আর একটা হলো গ্রেলিন সিক্রেটিং সেল। ওকে, গ্যাস্ট্রিন গ্রেলিন সিক্রেটিং সেল। আর এরপরে থাকে এখানে চিফ সেল। এই চিফ সেলের কাজ হচ্ছে পেপসিন রিলিজ করা, পেপসিনোজেন হিসেবে পেপসিনকে রিলিজ করে। আরেকটা হলো এন্টেরোক্রোমাফিন সেল, এটাও জিআইটির অনেক জায়গায় থাকে, হোল থ্রু আউট দ্য জিআইটিতে থাকে। তাদের ফাংশন হচ্ছে হিস্টামিন এবং সেরোটোনিন রিলিজ করা, হিস্টামিন অ্যাজ ওয়েল অ্যাজ সেরোটোনিন রিলিজ করা। তাহলে গ্যাস্ট্রিক জুসের কম্পোজিশনগুলো আমরা এটা পারবো যে এই সেলগুলো যা রিলিজ করবে, দে উইল বি দ্য কম্পোজিশন অফ দ্য গ্যাস্ট্রিক জুস। সো দিজ আর দ্য কম্পোজিশন অফ দ্য গ্যাস্ট্রিক জুস। স্পেশালি একটা এনজাইম থাকে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস। তাহলে আমরা বললাম যে স্যালাইভা এক ধরনের খাদ্যকে তার শুধুমাত্র ডাইজেশন শুরু করতে পারে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বাই দ্য হেল্প অফ স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। ওকে, কিন্তু এই গ্যাস্ট্রিক লাইপেজ যেটা, এটা হচ্ছে স্টোমাকের পিএইচে অ্যাক্টিভেট হতে পারে না, দে বিকাম অ্যাক্টিভেটেড ইন দ্য অ্যালকালাইন পিএইচ। রাদার স্টোমাকে এসে অ্যাক্টিভেট হয় লিঙ্গুয়াল লাইপেসটা স্টোমাকে অ্যাক্টিভেট হয়, অ্যান্ড দে মে কজ সাম লিপিড ডাইজেশন। সো স্টোমাকের সেলগুলো থেকে কি রিলিজ হয়, যেমন চিফ সেল থেকে পেপসিনোজেন, প্যারাইটাল সেল থেকে HCl ইন্ট্রিনসিক ফ্যাক্টর, সারফেস মিউকাস সেল থেকে মিউকাস, বাইকার্বনেট, এবং যেটা আমরা একটু নতুন সেটা হচ্ছে ট্রিফয়েল পেপটাইড। মিউকাস নেক্স সেল, এদেরকে বলা হয় স্টেম সেল। জি সেল রিলিজ দ্য গ্যাস্ট্রিন, এন্টেরোক্রোমাফিন সেল, দে রিলিজ দ্য হিস্টামিন। নাও দ্য ফাংশন অফ দ্য গ্যাস্ট্রিক জুস,
ফাংশন হচ্ছে মেইনলি এরা প্রোটিন ডাইজেশন করতে পারে বাই দ্য হেল্প অফ পেপসিন, এবং এখানে কিছু ফ্যাট ডাইজেশন হয় বাই দ্য হেল্প অফ গ্যাস্ট্রিক লাইপেজ, এবং এদের অ্যান্টিসেপটিক ফাংশন এসসিএল যেটা এসসিএল এর দুইটা ইম্পর্টেন্ট ফাংশন, একটা হচ্ছে এরা যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে কিল করে, প্যারাসাইটকে কিল করে, ভাইরাসকে কিল করে। তাহলে এটা একটা ইননেট ইমিউনিটি দেয়, এটা বডিতে একটা ইননেট ইমিউনিটি দেয়, এবং এটা হচ্ছে বডির ইননেট ইমিউনিটির একটা লুমিনাল ফ্যাক্টর যেটা সিক্রেশনের মাধ্যমে আমরা পাই। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে যে এরা ফেরিকটাকে ফেরাসে কনভার্ট করে, ফেরিক আয়রনটাকে ফেরাসে কনভার্ট করে, এবং আমাদের ইন্টেস্টাইনে আমরা জানি যে আয়রন কি ফর্মে অ্যাবজর্ব হয়, yes, in the form of ferrous iron. So HCl also help in the conversion of ferric to ferrous, তাহলে এটাই হচ্ছে মেইন ফাংশন অফ দ্য গ্যাস্ট্রিক জুস। এবং এদের রেগুলেশন হচ্ছে দুইটা মেকানিজমে, একটা হচ্ছে নিউরোনাল এবং হরমোনাল। নিউরোনাল বলতে অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে নিউরন দিয়ে এটাকে সিক্রেশনটাকে রেগুলেট করা হয় বা রেগুলেট হয়। তাহলে গ্যাস্ট্রিন সিক্রেশন বা গ্যাস্ট্রিক সিক্রেশন যেটা এসিএল সিক্রেশনটাকে স্টিমুলেট করে তিনটা, এটা আমরা আগেই বলছি, ওয়ান ইজ অ্যাসিটাইলকোলিন, অ্যানাদার ওয়ান ইজ গ্যাস্ট্রিন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ হিস্টামিন। অ্যাকচুয়ালি তারা স্টিমুলেট করে গ্যাস্ট্রিক সিক্রেশনকে। ইনহিবিট করবে কারা? যারা গ্যাস্ট্রিনকে ইনহিবিট করে, লাইক সোমাটোস্ট্যাটিন, সিক্রেটিন, জিআইপি, ভিআইপি, গ্লুকাগন, দে উইল ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক সিক্রেশন। এখানে আমরা এসসিএল সিক্রেশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্যারাইটাল সেল, এটা প্যারাইটাল সেল, এটা হচ্ছে হিস্টামিন রিসেপ্টর যেটা হলো H2 রিসেপ্টর। হিস্টামিনের আরেকটা রিসেপ্টর থাকে H1, যাদের অ্যান্টি হিস্টামিন প্রপার্টি আছে এবং তাদের ইউজটা আলাদা, কিন্তু H2 যেটা এটা থাকে প্যারাইটাল সেলে, এদের ইউজ আলাদা। দে উইল রিডিউস দ্য এসসিএল সিক্রেশন। সেকেন্ড হচ্ছে যে অ্যাসিটাইলকোলিনের জন্য M3 রিসেপ্টর থাকে, এবং গ্যাস্ট্রিনের জন্য যেটা থাকে সেটা গ্যাস্ট্রিন রিসেপ্টর না, রাদার এদেরকে বলা হয় কোলোসিস্টোকাইনিন 2R, কোলোসিস্টোকাইনিন 2R টাইপ অফ রিসেপ্টর। সো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ইনহ্যান্সেস বাই, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে ইনহ্যান্স করে কারা? প্রেজেন্স অফ প্রোটিন ইন দ্য স্টোমাক, ট্রু। যারা গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করবে, they will stimulate the gastric acid secretion, that is protein. Second is the gastrin. Gastrin itself will cause gastric acid secretion. Fatty food, no. Fatty food will inhibit gastric secretion. How? Fatty food কি করবে? somatostatin রিলিজ করাবে, fatty food রিলিজ করাবে হচ্ছে secretin, and they will indirectly inhibit the gastrin release, and ultimately there will be reduction of HCl secretion. Histamine, yes, তাহলে প্রোটিন এবং হিস্টামিন they will enhance the gastric acid secretion. এখানে যদি ক্যালসিয়াম থাকতো ক্যালসিয়ামও ট্রু হতো, এপিনেফ্রিন থাকলে সেটাও ট্রু হতো। ওকে, তাহলে হিস্টামিন, গ্যাস্ট্রিন, protein, calcium, epinephrine, all they cause gastric acid secretion. Fatty food, secretin, somatostatin, GIP and VIP, they inhibit the gastric acid secretion. Function of HCl আমরা এগুলো বলছি। আরেকটা হলো পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট করার কাজও করে এই HCl। এরপরে হচ্ছে যে HCl কে কারা স্টিমুলেট, ইনহিবিট, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। প্যারাইটাল সেলে কি কি রিসেপ্টর থাকে এটা জানা হলো আমাদের। তাহলে রিসেপ্টর হচ্ছে M3 রিসেপ্টর, গ্যাস্ট্রিনের জন্য কোলোসিস্টোকাইনিন 2R রিসেপ্টর, আরেকটা হচ্ছে হিস্টামিনের জন্য H2 রিসেপ্টর। তাহলে দুইটা 2, একটা হচ্ছে H2 আর কোলোসিস্টোকাইনিন টাইপ 2 রিসেপ্টর, আর M হচ্ছে M3 রিসেপ্টর। সিক্রেশন মেইনলি HCl and factor of Castle। তাহলে কোনো প্যাশেন্টের যদি প্যারাইটাল সেল ঠিকমতো কাজ করতে না পারে, যদি প্যারাইটাল সেলের এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে সেটাকে আমরা জানি কি বলা হয়, যে পার্নিশিয়াস অ্যানিমিয়া বলা হয়। প্যারাইটাল সেলের এগেনস্টে যদি অটো অ্যান্টিবডি তৈরি হয়, অথবা ইন্ট্রিনজিক ফ্যাক্টরের এগেনস্টে কোনো প্যাশেন্টের যদি অটো অ্যান্টিবডি তৈরি হয়, তখন সেটাকে বলা হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়াতে তাহলে কি হবে? HCl কম আসবে, HCl কম আসলে ডাইজেশন কম হবে, আয়রন অ্যাবজর্পশন কম হবে।
ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি কম থাকে তাহলে B12 অ্যাবজর্পশন কম হবে এবং প্যাশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করবে। ওকে, এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোজাল ব্যারিয়ার। গ্যাস্ট্রিক মিউকোজাটা কেন HCl দিয়ে ডাইজেস্ট হয় না, এর ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এখানে মিউকোজাতে টাইট জাংশন থাকে সেলগুলোর ভিতরে। সেকেন্ড হচ্ছে আমরা জানলাম যে মিউকাস, বাইকার্বনেট, আরেকটা হচ্ছে ট্রেফয়েল পেপটাইড। এই ট্রেফয়েল পেপটাইডটা কোথা থেকে রিলিজ হয়? সারফেস মিউকাস সেল থেকে। দে অল উইল কজ দ্য প্রিভেনশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোজা ফ্রম HCl, ফ্রম দ্য ডাইজেশন অফ HCl. Okay, so why stomach is not digested itself? Stomach তাহলে ডাইজেস্ট হয় না because mucosal barrier and because of mucosal blood flow and release of the trefoil peptide and bicarbonate. লেপটিন যেটা, লেপটিনের তাহলে মেন ফাংশন হচ্ছে দে রিডিউস ফুড ইনটেক। সো লেপটিনের মেন ফাংশন হচ্ছে দে রিডিউস ফুড ইনটেক। তাহলে ফুড ইনটেকটাকে বাড়ায় কে? বাড়ায় মেনলি হচ্ছে গ্রেলিন অ্যান্ড কর্টিসল। কর্টিসল বাড়ায়, পরে আমরা আরও বলবো আর কারা কারা বাড়ায়। এখন চলে আসি আমরা যে প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস মোস্টলি বলা হয়ে গেছে যে প্যানক্রিয়াটিক জুসের ক্ষেত্রে আমরা জানি যে প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড, অর্থাৎ এর এক্সোক্রাইন পার্ট থাকে এবং এন্ডোক্রাইন পার্ট থাকে। প্রত্যেক এক্সোক্রাইন গ্ল্যান্ডের আবার দুইটা পার্ট থাকে। প্রত্যেক এক্সোক্রাইন গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রত্যেক এক্সোক্রাইন গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডাক্ট আর একটা হচ্ছে অ্যাসিনাই। একটা হচ্ছে ডাক্ট আরেকটা হলো অ্যাসিনাই। অ্যাসিনাইয়ের ভিতরে লাইনিং সেল থাকে and they are mostly columnar epithelium এবং ডাক্টের লাইনিং হচ্ছে মোস্টলি কিউবয়েডাল epithelium। ডাক্টগুলো হচ্ছে মোস্টলি কিউবয়েডাল epithelium এবং অ্যাসিনাইগুলো হচ্ছে মোস্টলি কলামনার epithelium। এবং এই অ্যাসিনাইয়ের চারিদিকে একটা সেল থাকে যেটাকে আমরা বলি myoepithelial cell. So these are the epithelial cell but has the property of muscle, that is they contain actin and myosin and which causes the contraction of the myoepithelial cell. Myoepithelial cell যখন কন্ট্রাক্ট করে তখন এই অ্যাসিনাইগুলো থেকে এনজাইম রিলিজ হয়ে এখানে চলে আসে এবং এই এনজাইমগুলো তখন অ্যাসিনাই থেকে বের হয়ে, যে এনজাইমগুলো এখানে চলে আসে তারা তখন অ্যাসিনাই থেকে বের হয়ে চলে আসে ডাক্টে। অর্থাৎ অ্যাসিনাইয়ের উপরে যারা কাজ করবে, যে হরমোনগুলো অ্যাসিনাইয়ের উপরে কাজ করবে তারা এনজাইম রিলিজ করাবে, যারা ডাক্টের উপরে কাজ করবে তারা ওয়াটার এবং ইলেকট্রোলাইটস রিলিজ করাবে। তাহলে বলেন তো সিক্রেটিন কার উপরে কাজ করবে, ডাক্ট নাকি অ্যাসিনাই? তাহলে সিক্রেটিন মেইনলি অ্যাক্ট অন দ্য ডাক্ট অফ দ্য exocrine pancreas. Secretin act on the duct of the exocrine pancreas and they cause bicarbonate rich secretion which is called hydrolytic type of secretion. এটা এত ইম্পর্টেন্ট কেন? এটা হচ্ছে প্যানক্রিয়াসের, ধরেন যদি কোনো প্যাশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করলো, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাহলে প্যাশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে তার যে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড এগুলো লস হয়ে যাবে। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড যে লস হয়ে গেছে এটা আমরা বায়োপসি করে দেখতে পারি। আর যদি আমরা বায়োপসি না করি তাহলে কিভাবে দেখতে পারি? যে একটা প্যাশেন্টকে আমরা সিক্রেটিন দিব, সিক্রেটিন না দেওয়া অবস্থায় তার আমরা প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন মাপবো। সিক্রেটিন দেওয়ার পরে আমরা আবার বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটাকে মেজার করি। মেজার করার পরে যদি আমরা দেখি যে সিক্রেটিন কাজ করতে পারতেছে না, তখন আমরা ধরে নেই there is some problem in the duct, so there may be some chronic pancreatitis. সো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করার জন্য সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট করা হয় এবং এর মেইন বেসিস হচ্ছে যে সিক্রেটিন যেটা ডাক্টের উপরে কাজ করে বাইকার্বনেট রিলিজ করতো, এটা যে করতে পারতেছে না এটা দেখার জন্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে সিক্রেটিন স্টিমুলেশন টেস্টটা করা হয়। সেকেন্ড যেটা আমরা বলছি যে কোলেসিস্টোকাইনিন তাহলে কোথায় কাজ করবে? দে উইল অ্যাক্ট অন দ্য অ্যাসিনাই। তাহলে কোলেসিস্টোকাইনিন উইল অ্যাক্ট অন দ্য অ্যাসিনাই অ্যান্ড সিক্রেটিন উইল অ্যাক্ট অন the ductal epithelium to release bicarbonate. তাহলে একবলিক সিক্রেশন গুলো কেমন হবে? যেখানে এনজাইম থাকবে they will be thick এবং কিন্তু এদের অ্যামাউন্টটা হবে কম। কিন্তু ডাক্টাল যে সিক্রেশন, এখানে যেহেতু ইলেকট্রোলাইট থাকে, ফ্লুইড থাকে, তাদের অ্যামাউন্ট হবে কপিয়াস বাট they will be thin. কেন থিন হবে? কারণ এখানে কোনো এনজাইম থাকে না।
তাহলে এটা হচ্ছে একটা হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন এবং একবলিকের ভিতরে ডিফারেন্স। হাইড্রোলাইটিক উইল বি রিচ ইন দ্য বাইকার্বনেট অ্যান্ড একবলিক উইল বি রিচ ইন দ্য এনজাইম, and they will be thin and they will be thick, and they are stimulated by secretin and they are stimulated by acetylcholine as well as cholecystokinin. So these three are the main difference among the hydrolytic and ecbolic type of secretion. তাহলে এটা হচ্ছে একটা প্যানক্রিয়াসের এটা হচ্ছে ডাক্ট, ওকে, এবং এই ডাক্টগুলোকে আমরা যদি আরো মাইক্রোস্কোপিতে দেখি তাহলে these are the acini and these are the duct, and on the ductal epithelium the only hormone acting that is secretin and they are releasing bicarbonate. এরপরে প্যানক্রিয়াটিক জুসের পিএইচ গুলো আমরা বলেছি, কম্পোনেন্ট গুলো আমরা জানি প্যানক্রিয়াটিক জুসে অনেক ধরনের এনজাইম থাকে, সাম আর প্রোটিওলাইটিক, সাম আর অ্যামাইলোলাইটিক or carbohydrate breaking enzyme, some are lipolytic. So proteolytic ভিতরে অনেকগুলো, এর ভিতরে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপরে কার্বক্সি পেপটাইডেজ, ইলাস্টেজ, রাইবোনিউক্লিয়েস, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েস, এরা মেইনলি ইনঅ্যাক্টিভ ফর্মে রিলিজ হয়, দ্যাট ইজ ট্রিপসিনটা রিলিজ হবে ইন দ্য ফর্ম অফ ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনটা রিলিজ হবে ইন দ্য ফর্ম অফ কাইমোট্রিপসিনোজেন। তাহলে এই এনজাইমগুলো অ্যাক্টিভেট হবে কিভাবে? সব ধরনের এনজাইম, কাইমোট্রিপসিন, তারপরে কার্বক্সিপেপটাইডেজ, ইলাস্টেজ, সবগুলোকে অ্যাক্টিভেট করে ট্রিপসিন। তাহলে সব ধরনের এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করবে ট্রিপসিন। তাহলে কোশ্চেন হচ্ছে ট্রিপসিনকে অ্যাক্টিভেট করবে কি? ট্রিপসিনকে অ্যাক্টিভেট করবে এন্টেরোকাইনেজ। ট্রিপসিনকে অ্যাক্টিভেট করবে এন্টেরোকাইনেজ। এটা কোথায় থাকে? এটা থাকে স্মল ইন্টেস্টাইনের লাইনিং এপিথেলিয়ামে। সো ট্রিপসিনকে স্টিমুলেট করবে এন্টেরোকাইনেজ, দে রিসাইড ইন দ্য লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ইন্টেস্টাইন। কার্বোহাইড্রেটকে ব্রেক ডাউন করে অ্যামাইলেজ, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজ দুই জায়গা থেকে আসে, একটা হচ্ছে সালাইভা আর একটা হচ্ছে প্যানক্রিয়াস। এবং অ্যামাইলেজের ফাংশন হচ্ছে এরা স্টার্চকে ব্রেক ডাউন করে কনভার্ট করবে ইনটু মল্টোজ, মল্টোট্রায়োজ অ্যান্ড আলফা লিমিটিং ডেক্সট্রিন। লাইপোলাইটিক এনজাইমের ভিতরে হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ। আমরা এর আগে লাইপেজ দেখছিলাম যে সালাইভা থেকে আসে, লিঙ্গুয়াল লাইপেজ, স্টোমাক থেকে আসে গ্যাস্ট্রিক লাইপেজ, অ্যাজ ওয়েল অ্যাজ প্যানক্রিয়াস থেকে আসবে প্যানক্রিয়াটিক লাইপেজ। লাইপেজের মেন ফাংশন কি? দে উইল ব্রেক ডাউন দ্য টিজি, they will break down the TG and convert into monoglycerol and fatty acid, monoglycerol and fatty acid. এই এনজাইমগুলো থাকে কোলেস্টেরল, হাইড্রোস্টারেজ এবং ফসফোলাইপেজ। তাহলে প্যানক্রিয়াটিক জুস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানকার এনজাইমগুলো ইম্পর্টেন্ট, প্যানক্রিয়াটিক জুস থেকে এখানকার এনজাইমগুলো ইম্পর্টেন্ট, এবং প্যানক্রিয়াসের একবলিক এবং হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন, এই দুইটার ভিতরে ডিফারেন্সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এখানে দেখানো হয়েছে সব ধরনের এনজাইম কোনটা কি দিয়ে অ্যাক্টিভেট হচ্ছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে এন্টেরোকাইনেজ, এবং অল আদার এনজাইমস আর অ্যাক্টিভেটেড বাই ট্রিপসিন ইটসেলফ। সো দিস আর দ্য, তাহলে এই এনজাইমগুলো যে ফাংশন করবে এটাই হচ্ছে প্যানক্রিয়াটিক জুসের ফাংশন। এনজাইমগুলোর ফাংশনই হবে প্যানক্রিয়াটিক জুসের ফাংশন। এরপরে সাক্কাস ইন্টেরিকাস, এখান থেকে শুধু এনজাইমগুলোর নাম ইম্পর্টেন্ট, এবং যে কোনো জুসের একটা কম্পোনেন্ট হবে আইজিএ। তাহলে এখানে এনজাইম থাকবে প্রোটিওলাইটিক, অ্যামাইলোলাইটিক অ্যান্ড লাইপোলাইটিক। প্রোটিওলাইটিকের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, নিউক্লিয়েস অ্যান্ড নিউক্লিওসাইডেস। তাহলে সাক্কাস ইন্টেরিকাস থেকে জাস্ট এনজাইমগুলোর নাম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যামাইনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, নিউক্লিয়েস অ্যান্ড নিউক্লিওসাইডেস। এবং সব ধরনের রেগুলেশন ইম্পর্টেন্ট হচ্ছে ইন কেস অফ গ্যাস্ট্রিক জুস, এর কম্পোনেন্টগুলো, এর সিক্রেশনগুলো, এর রেগুলেশনটা। ওকে, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিক জুস, এর সব কিছু লাগবে, সিক্রেশন, রেগুলেশন অ্যান্ড কম্পোনেন্ট। আর সাক্কাস ইন্টেরিকাসের ভিতরে কিছু ডাইস্যাকারাইডেস থাকে, এরা হচ্ছে সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ। ফ্যাট স্প্রেডিং এনজাইম থাকে লাইক লাইপেজ, এস্টারেজ অ্যান্ড ফসফোলাইপেজ। এবং স্পেশালি, মোস্ট স্পেশালি যেটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে এন্টেরোকাইনেজ। এই এন্টেরোকাইনেজটা আসে সাক্কাস ইন্টেরিকাস থেকে। Bile is one of the important among the digestive juice, এবং আমরা জানি they have alkaline pH, they are alkaline pH, and they are released, they are secreted from the liver and stored in the gallbladder, and from the gallbladder they are again
release on the stimulus with the fatty food. So bile secrete হয়, বাইলটাকে মানে সিক্রেট করে, বাইলকে সিক্রেট করে কি মেইনলি হেপাটোসাইট গুলো। তাহলে বাইল সিনথেসিস কোথায় হবে? দে উইল বি সিনথেসাইজড উইদিন দ্য হেপাটোসাইট। সো এটা হচ্ছে যে বাইলের গল ব্লাডার বাইল এবং হচ্ছে লিভার বাইলের ডিফারেন্স। এবং লিভার বাইল যেটা হবে, এই লিভার বাইলের ভিতরে ওয়াটার বেশি থাকবে, ওয়াটার এবং ইলেকট্রোলাইট বেশি থাকবে, যেমন সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট, অর্থাৎ ইসিএফ এর যে কম্পোজিশনগুলো সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট এগুলো বেশি থাকবে লিভার বাইলে। আর আইসিএফ এর যে কম্পোনেন্ট লাইক পটাশিয়াম, ওকে, পটাশিয়াম যেটা দে উইল বি পটাশিয়াম, ক্যালসিয়াম দে উইল বি মোর ইন গল ব্লাডার বাইল। তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেট দে আর মোর, ইসিএফ এর যে কম্পোনেন্টগুলো দে উইল বি মোর ইন লিভার বাইল। তাহলে লিভার বাইলের কনস্টিটিউশনটা হবে অলমোস্ট লাইক দ্য প্লাজমা, almost like the plasma, okay, and they will be diluted, they will be diluted. এটা যখন গল ব্লাডারে চলে আসবে তখন গল ব্লাডারে এসে they will be concentrated, তারা কনসেন্ট্রেটেড হয়ে যাবে এবং সেখানে ওয়াটারের পরিমাণটা কমে যাবে। এখানে ওয়াটারের পরিমাণটা বেশি, এখানে ওয়াটারের পরিমাণটা কম, only 92, এখানে হচ্ছে 97%. so liver bile is diluted, their pH is high, that is 7.8 to 8.6. কেন হাই? তাহলে লিভার বাইলের পিএইচটা কেন হাই? কারণ এখানে বাইকার্বনেট অনেক বেশি থাকে। দে কন্টেন বাইকার্বনেট দ্যাট ইজ 28 মিলিমোল, 28 মিলিমোল। সো দ্য পিএইচ অফ দ্য লিভার বাইল ইজ হাই। তাহলে লিভার বাইল থেকে আমাদের মনে রাখতে হবে যে এটা ডাইলুট, এটার পিএইচ বেশি থাকে দেন দ্য গল ব্লাডার বাইল, এবং এটার কনস্টিটিউয়েন্ট হচ্ছে ইলেকট্রোলাইটগুলো লাইক দ্য প্লাজমা, ওকে। বাইলের যে ফাংশন এটা হচ্ছে, এটা কোনো এনজাইম না, বাট এটা ডাইজেশনেও হেল্প করে, অ্যাবজর্পশনেও হেল্প করে। ডাইজেশনে এরা ফ্যাট ইমালসিফিকেশন করে এবং অ্যাবজর্পশনের জন্য তারা মাইসেলি ফর্ম করে এবং ফ্যাট সলিউবল যে ভিটামিন এবং আদার ফ্যাটগুলোকে তারা হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে মাইসেলি যেটা তৈরি হয়, একটা বাইল সল্ট দেখা যায় যে 20 to 40 মলিকুল অফ দ্য বাইল সল্ট এটা মিলে তৈরি করে একটা মাইসেলি। তাহলে একটা মাইসেলিতে বাইল সল্ট থাকে অ্যারাউন্ড 20 to 40 মিলিমোল, 20 to 40 মলিকুল, এবং এর সাথে অ্যাড হবে ফ্যাটি অ্যাসিড। কোন ফ্যাটি অ্যাসিড? দে আর দ্য লং চেইন ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, monoacid glycerol, and also the fat soluble vitamin, also the fat soluble vitamin that is ADEK. So fat soluble vitamin are absorbed along with the bile salt, along with the cholesterol, and water soluble vitamins are absorbed from the upper small intestine, and only one water soluble vitamin is absorbed in the terminal ileum, এটা আমরা আবার বলবো। So emulsification of the dietary lipid occurs in the jejunum, যেখান থেকে বাইল রিলিজ হবে সেখানে emulsification হবে, so this is false. Occurs in the duodenum, exactly, বাইল আমরা জানি এটা হচ্ছে লিভারে তৈরি হয়, গল ব্লাডারে স্টোর হয়, সেখান থেকে কমন বাইল ডাক্টের মাধ্যমে আলটিমেটলি দে কামস ইনটু দ্য major duodenal papilla, এবং major duodenal papilla are located in the duodenum, so the fat emulsification will take place in the duodenum, and emulsification causes increase the surface area for the enzyme activity. It is true, the emulsification causes increase in the surface area, decreased by peristalsis, okay. False, emulsification will not decrease by the peristalsis. Helped by the bile salt, of course emulsification is occurred by the help of bile salt. So miceli যেটা এখানে কয়টা থাকে, কয় মলিকুল থাকে bile salt? Around 20 to 40 molecule of the bile salt থাকে, এবং সাথে ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিন নিয়ে মাইসেলি তৈরি হয়। সো এটা হচ্ছে একটা মাইসেলি, এটা হচ্ছে এর ওয়াটার সলিউবল এন্ড, এটা হচ্ছে এর ফ্যাট সলিউবল এন্ড, এবং এই দিকে থাকে সেন্টারে থাকে হচ্ছে বাইল সল্ট। তাহলে ইমালসিফিকেশনের মেইন ফাংশন কি? ইমালসিফিকেশনের মেইন ফাংশন হচ্ছে দে ইনক্রিজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য ফ্যাট। সো ইমালসিফিকেশন মানে হচ্ছে এর মেইন কাজ হলো যে ফ্যাটের যে টোটাল সারফেস এরিয়া এটাকে বাড়ায় দিবে। সারফেস এরিয়াটা যখন এক্সটেন্ড হয়ে যাবে তখন এর উপরে লাইপেজ এনজাইমগুলো কাজ করতে পারবে। সো বাইলের ফাংশন, এরা ডাইজেশনে হেল্প করে, এরা অ্যাবজর্পশনে হেল্প করে, ইভেন তারা
লিভার থেকে বাইল সিক্রেশন করাতে হেল্প করে, অ্যান্ড দে ইনক্রিজ দ্য পেরিস্টালসিস, সো দে হ্যাভ সাম লেক্সেটিভ অ্যাক্টিভিটি, নাও বাইল সল্ট ডেফিসিয়েন্সি। বাইল সল্ট যদি কারো ডেফিসিয়েন্সি হয় অথবা বাইল সল্ট যদি অ্যাবজর্ব ঠিকমতো না হয় তাহলে এর ইফেক্ট কি হবে? তার আগে আমরা বাইলের কনস্টিটিউয়েন্টগুলো বলতে পারি যে বাইলের ভিতরে কি থাকে। বাইলের ভিতরে থাকে হচ্ছে বাইল অ্যাসিড। বাইল অ্যাসিড থেকে তৈরি হবে বাইল সল্ট। বাইল অ্যাসিড কোত্থেকে তৈরি হয়? বাইল অ্যাসিড তৈরি হবে ফ্রম দ্য কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরল থেকে তৈরি হয় বাইল অ্যাসিড, বাইল অ্যাসিড থেকে তৈরি হয় বাইল সল্ট। কোলেস্টেরল থেকে প্রথমে বাইল অ্যাসিড হবে। বাইল অ্যাসিডটা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি বাইল অ্যাসিড আর একটা হলো সেকেন্ডারি বাইল অ্যাসিড। প্রাইমারি যে বাইল অ্যাসিড দে উইল বি সিনথেসাইজড উইদিন দ্য লিভার। তাহলে লিভার থেকে যে বাইল অ্যাসিডগুলো তৈরি হবে দে আর দ্য প্রাইমারি বাইল অ্যাসিড, এবং লিভার থেকে আসার পরে ইন্টেস্টাইনের ব্যাকটেরিয়া দ্বারা যারা ডিঅক্সিজেনেশন হবে, ওকে, তারা হবে ডিঅক্সিজেনেশন যখন হবে দে উইল বি দ্য সেকেন্ডারি বাইল অ্যাসিড। তাহলে সেকেন্ডারি বাইল অ্যাসিড কারা তৈরি করে? এটা তৈরি হয় ইন্টেস্টাইনে বাই দ্য হেল্প অফ ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া। সো প্রাইমারি বাইল অ্যাসিড আর synthesized from the liver and secondary bile acid from the intestine. ওকে, তাহলে কি কি আছে এখানে? এখানে হচ্ছে কলিক অ্যাসিড, প্রাইমারির ভিতরে হচ্ছে কলিক অ্যাসিড, আর একটা হচ্ছে চেনোডিঅক্সি কলিক অ্যাসিড, কলিক অ্যাসিড অ্যান্ড চেনোডিঅক্সি কলিক অ্যাসিড। আর এখানে হচ্ছে ডিঅক্সি কলিক অ্যাসিড, কলিক অ্যাসিড থেকে তৈরি হয় ডিঅক্সি কলিক অ্যাসিড, আর চেনোডিঅক্সি কলিক অ্যাসিড থেকে তৈরি হয় লিথোকলিক অ্যাসিড, এখান থেকে তৈরি হয় লিথোকলিক অ্যাসিড। সো লিথোকলিক অ্যাসিড অ্যান্ড ডিঅক্সিকলিক অ্যাসিড দে আর দ্য সেকেন্ডারি বাইল অ্যাসিড অ্যান্ড দ্য প্রাইমারি বাইল অ্যাসিড আর কলিক অ্যাসিড অ্যান্ড চেনোডিঅক্সিকলিক অ্যাসিড। এই কলিক অ্যাসিড যেটা, এই কলিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম অ্যাড হয় দে উইল বি সোডিয়াম, এবং কোলিন যখন অ্যাড হবে দে উইল বি সোডিয়াম, টরিন যখন অ্যাড হবে দে উইল বি সোডিয়াম টাউরাকোলেট। তাহলে বাইল সল্টের সাথে যখন সোডিয়াম এবং টরিন এটা অ্যাড হবে দে উইল বি সোডিয়াম টাউরাকোলেট। এই বাইল, তাহলে এই বাইল অ্যাসিডের সাথে যদি টরিন অ্যাড না হয়ে যদি গ্লাইকোলিক অ্যাসিড অ্যাড হয় দে উইল বি সোডিয়াম গ্লাইকোকলেট। যদি গ্লাইসিন অ্যাড হয়, যদি গ্লাইসিন অ্যাড হয় তাহলে সোডিয়াম গ্লাইসিন অ্যান্ড কলিক অ্যাসিড উইল ফর্ম সোডিয়াম গ্লাইকোকলেট। তাহলে টরিন অ্যাড হলে তারা হবে সোডিয়াম টরাকলেট, আর যখন সোডিয়াম এবং গ্লাইসিন যোগ হবে এর সাথে কলিক অ্যাসিডের সাথে দে উইল ফর্ম সোডিয়াম গ্লাইকোকলেট, সোডিয়াম গ্লাইকোকলেট। ওকে, টরিন যোগ হলে দে উইল বি টরাকলেট। যদি পটাশিয়াম অ্যাড হয় দে উইল বি potassium glycocolate and potassium taurocolate. So these are the bile acid. তাহলে in summary আমাদের কোলেস্টেরল থেকে বাইল অ্যাসিডও তৈরি হয়, এবং বাইল অ্যাসিড থেকে যেহেতু বাইল সল্ট তৈরি হয় আমরা in summary বলতে পারি যে all bile salt and bile acid are synthesized from the cholesterol, they are synthesized from the cholesterol, and bile salts are synthesized from the bile acid. Primary bile acid are synthesized within the liver, secondary bile acid are synthesized, they are synthesized within the intestine by the help of the intestinal microbiota. কোন পেশেন্টের যদি বাইল সল্ট না থাকে তাহলে কি প্রবলেম হবে? যদি বাইল সল্ট না থাকে তাহলে কি প্রবলেম হতে পারে? তাহলে বাইল সল্ট যেটা আমরা জানি যে বাইল সল্টের কাজ হচ্ছে যে তারা এরা হচ্ছে ফ্যাটি এমালসিফিকেশন করবে এবং টার্মিনাল আইলিয়ামে আসবে। তাহলে বাইল সল্ট যদি অ্যাবজর্পশন কম হয়, বাইল সল্ট যদি কম থাকে তাহলে এর অ্যাবজর্পশন কম হবে। এটা যখন অ্যাবজর্পশন কম হবে
অর্থাৎ ধরেন যে বাইল সল্ট কেন অ্যাবজর্পশন কম হবে, বাইল সল্ট তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু টার্মিনাল আইলিয়ামে যদি কোনো ডিজিজ থাকে, যদি কোনো পেশেন্টের টার্মিনাল আইলিয়ামে যদি কোনো ডিজিজ থাকে, তাহলে দেখা যাবে যে তার বাইল সল্ট কম অ্যাবজর্ব হবে, অ্যাবজর্পশনটা কম হবে। কোথায় ডিজিজ থাকলে? উইথিন দ্য টার্মিনাল আইলিয়াম। অথবা কারো যদি টার্মিনাল আইলিয়াম সার্জারি করে রিসেক্ট করে দেওয়া হয়, তাহলে এই পেশেন্টের বাইল সল্টগুলো কম অ্যাবজর্ব হবে। তাহলে বাইল সল্টগুলো কি হবে? বাইল সল্টগুলো তখন ইন্টেস্টাইনে থাকবে, যেহেতু অ্যাবজর্ব হতে পারতেছে না, এজন্য এদের কনসেন্ট্রেশন উইল বি ইনক্রিজড উইথিন দ্য ইন্টেস্টাইন। ওকে, এদের কনসেন্ট্রেশন বেশি থাকবে। বেশি থাকলে বাইল সল্ট এবং অক্সালেট, বাইল সল্ট এবং অক্সালেট দে অল রানস ফর ক্যালসিয়াম। তাহলে বাইল সল্ট এবং অক্সালেট তারা ক্যালসিয়ামকে বাইন্ড করতে চায়, তাই না? Nobody want to live alone, they always want someone with them. So bile salt and oxalate also wants the calcium. যাদের কনসেন্ট্রেশন বেশি থাকে, they binds the calcium. অর্থাৎ বাইল সল্ট যখন বেশি থাকবে তখন সে ক্যালসিয়ামকে বাইন্ড করবে। ফিজিওলজিক্যালি কি হয়, নরমালি কি হয়, যে বাইল সল্টগুলো ইন্টেস্টাইনে কম থাকে। কেন কম থাকে? দে আর অ্যাবজর্বড ফ্রম দ্য টার্মিনাল আইলিয়াম, যার কারণে নরমালি অক্সালেট ক্যালসিয়ামকে বাইন্ড করে এবং সেটা স্টুল দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ আমাদের বডিতে অক্সালেট খুব কম অ্যাবজর্ব হয়। যখন বাইল সল্ট অ্যাবজর্ব হবে না, তখন বাইল সল্ট ক্যালসিয়ামকে বাইন্ড করে ফেলবে। সো বাইল সল্ট উইল বাইন্ড উইথ দ্য ক্যালসিয়াম। তখন ক্যালসিয়ামকে বাইন্ড করে ফেললে তারা আর অ্যাবজর্ব হচ্ছে না, দে উইল বি সিক্রেটেড। অন দ্য আদার হ্যান্ড অক্সালেট কি হবে? একা হয়ে যাবে। সে যখন একা হয়ে যাবে তখন সে ওই কোলনের দিকে না গিয়ে তারা হচ্ছে ব্লাডে চলে যাবে। দে উইল গো টু দ্য পোর্টাল সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশন থেকে লিভার, লিভার থেকে কিডনি, কিডনিতে তারা এসে অক্সালেট স্টোন তৈরি করবে। ওকে, আবার বাইল সল্ট যেহেতু বডি থেকে অ্যাবজর্ব হতে পারতেছে না, আমরা জানি যে বাইল সল্ট দে হেল্প ইন দ্য ইমালসিফিকেশন অফ দ্য ফ্যাট, এবং আমরা জানি যে বাইলের ভিতরে কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরলগুলো দেখা যাবে যে তখন প্রেসিপিটেট করবে ইন দ্য অ্যাবসেন্স অফ বাইল সল্ট। তাহলে বাইলের ভিতরে যে কোলেস্টেরলগুলো থাকে তারা তখন প্রেসিপিটেট করবে। প্রেসিপিটেশন হয়ে প্রথমে ক্রিস্টাল তৈরি হবে, সেই ক্রিস্টাল থেকে স্লাশ তৈরি হবে, সেই স্লাশ থেকে তখন গল ব্লাডারে স্টোন তৈরি হবে। তাহলে কিডনিতে তৈরি হবে অক্সালেট স্টোন, এবং গল ব্লাডারে হবে পিগমেন্ট স্টোন অ্যাজ ওয়েল অ্যাজ কোলেস্টেরল স্টোন। মেইনলি কোলেস্টেরল স্টোন হবে, আরেকটা হচ্ছে অক্সালেট স্টোন ডেভেলপ করবে কিডনিতে। বাইল সল্ট আবার যখন কোলনে যাবে, যে বাইল সল্ট কোলনে যাবে, তারা কোলন থেকে ডায়রিয়া করাবে, কোলন থেকে তারা সিক্রেটরি ডায়রিয়া করাবে। তাহলে কোনো পেশেন্টের যদি বাইল সল্ট ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ বাইল সল্ট যদি অ্যাবজর্ব হতে না পারে ঠিক মতো, তাহলে পেশেন্টের দুই ধরনের স্টোন তৈরি হবে। একটা হচ্ছে কিডনিতে অক্সালেট স্টোন, আরেকটা হলো গল ব্লাডারে মেনলি তারা হচ্ছে কোলেস্টেরল স্টোন তৈরি করবে। সো এটা হচ্ছে বাইল সল্ট সিনথেসিস, ফাংশন অফ বাইল সল্ট এগুলোই। এছাড়া বাইল পিগমেন্ট থাকতে পারে। এন্টেরোহেপাটিক সার্কুলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এন্টেরোহেপাটিক সার্কুলেশনটা হলো যে নর্মালি যে এটা হচ্ছে আমাদের লিভার অ্যান্ড দিস ইজ বিলিয়ারি ট্রি, এখান থেকে গল ব্লাডারের মাধ্যমে বাইলটা ইন্টেস্টাইনে আসতেছে। সো এটা হচ্ছে বাইলের সিক্রেশন। আসার পরে এরা হচ্ছে টার্মিনাল আইলিয়াম দিয়ে এই বাইলটা আবার অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে লিভার থেকে আসলো, আবার টার্মিনাল আইলিয়াম দিয়ে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব হওয়ার পরে তারা যাবে পোর্টাল সার্কুলেশনে, সেই পোর্টাল সার্কুলেশন থেকে পোর্টাল ভেন, এবং পোর্টাল ভেন থেকে আলটিমেটলি তারা চলে যাবে লিভারে। লিভারে যাওয়ার পরে আবার তারা লিভার থেকে বাইলের মাধ্যমে আবার তারা গল ব্লাডারে আসবে, আবার এরা হচ্ছে কমন বাইল ডাক্টে আসবে, ওখান থেকে আবার ইন্টেস্টাইনে আসবে। এই যে সার্কুলেশনটা, এই সাইকেলটা, এটা হচ্ছে এন্টেরোহেপাটিক সার্কুলেশন। তাহলে এন্টেরো মানে লিভার থেকে এখানে আসলো, দিস ইজ এন্টেরো, আবার এখান থেকে লিভারে আসলো, দ্যাট ইজ হেপাটিক। সো এন্টেরো অ্যান্ড হেপাটিক, দিস ইজ এন্টেরোহেপাটিক সার্কুলেশন। আমরা প্রত্যেকবার যে মেইন মিল খাই, সকালের নাস্তা, ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে লাঞ্চ, ডিনার, প্রত্যেকবার এই দুই থেকে তিনটা সাইকেল হয়। এই এন্টেরোহেপাটিক সার্কুলেশনের 2 থেকে 3টা সাইকেল কমপ্লিট হয়। সো আমাদের
প্রত্যেক লাঞ্চের প্রত্যেক মিলের সাথে যদি 2 থেকে 3 বার হয় তাহলে ডেইলি কয়বার হবে? 6 থেকে 9 বার। বইয়ে লেখা যে 6 to 8 টাইমস, যাই হোক 6 থেকে 9 বার বা 6 থেকে 8 বার, তাহলে টোটাল আমাদের এরকম এন্টারোহেপাটিক সার্কুলেশন হবে অ্যারাউন্ড 6 to 8 টাইমস। আর এখানে যে এন্টারোহেপাটিক সার্কুলেশন হয় এর মাধ্যমে আমাদের 95% বাইল সল্টটা এখানে অ্যাবজর্ব হয়ে যায়, অর্থাৎ যে বাইল সল্টটা আমাদের সিক্রেটেড হচ্ছে তার 95% আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাহলে কোনো পেশেন্টের যদি টার্মিনাল আইলিয়ামে প্রবলেম হয় তাহলে এই বাইল সল্টটা অ্যাবজর্ব হতে পারবে না, শুধুমাত্র 5% লস হয়। অর্থাৎ এরকম বলা যায় যে একটা এরকম সার্কুলেশন হতে হতে যে বাইল সল্টটা আজকে তৈরি হয়েছে সেটা টোটালি লস হওয়ার জন্য আমার কয়টা এন্টারোহেপাটিক সার্কুলেশন লাগবে? তাহলে প্রত্যেকবার যদি 5% করে যায় তাহলে অ্যারাউন্ড 5-20-100, তাই না? তাহলে এটা বলা হয় যে অ্যারাউন্ড 16 সাইকেলস, টোটাল 16 সাইকেল লাগে টোটাল বাইল সল্টটাকে যেটা তৈরি হয়েছে এটাকে বডি থেকে রিমুভ হওয়ার জন্য। যে বাইল সল্টগুলো তৈরি হয় সেটা বের হওয়ার জন্য টোটাল 16 সাইকেল লাগে। যাই হোক সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ডেইলি এন্টারোহেপাটিক সার্কুলেশন কয়বার হয়? 6 to 8 টাইমস, এবং প্রত্যেক মিলের সাথে হয় অ্যারাউন্ড 2 to 3 টাইমস। প্রত্যেক মিলের সাথে হবে এটা 2 to 3 টাইমস। সো বাইল সল্টটা 90 to 95% রিঅ্যাবজর্ব হয়ে যাবে এবং টোটাল এই সার্কুলেশনটা হবে 6 to 8 টাইমস। এখানে এনজাইম এবং এনজাইমের সাবস্ট্রেটগুলো দেখানো আছে। নাও কার্বোহাইড্রেট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তাহলে কার্বোহাইড্রেটের ডাইজেশনের ব্যাপারে আমরা কি বলতে পারি যে কার্বোহাইড্রেট ডাইজেশন কোথায় হয়? Carbohydrate digestion starts from the oral cavity. Carbohydrate digestion starts from the oral cavity. Protein digestion কোত্থেকে শুরু হবে? Protein digestion will start from the stomach. Protein digestion will start from stomach. Carbohydrate digestion will start from the oral cavity. Okay? তাহলে কার্বোহাইড্রেটের ডাইজেশন যদি আমরা বলি তাহলে এদের মেইন প্রোডাক্ট হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, স্টার্চ। এদের সোর্স হচ্ছে এগুলো। তাহলে স্টার্চ আমরা জানি যে স্যালাইভারি অ্যামাইলেজ দিয়ে এটাতে ব্রেকডাউন হচ্ছে, তারপরে সুক্রোজ HCl দিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হতে পারে। এছাড়া সুক্রেজ যে এনজাইমটা থাকে স্মল ইন্টেস্টাইনে এটা দিয়েও সেটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হয়। তো আলটিমেটলি তৈরি হচ্ছে এন্ড প্রোডাক্টগুলো কি? আর আলটিমেট এন্ড প্রোডাক্ট হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশনের গ্লুকোজ, গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ। সো দ্য এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন আর গ্লুকোজ, গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ। নাও দ্য অ্যাবজর্পশন। এই যে এন্ড প্রোডাক্টগুলো থাকে তারা পরবর্তীতে অ্যাবজর্ব হবে। তাহলে অ্যাবজর্ব হবে কিভাবে? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তারা অ্যাবজর্ব হবে উইথ দ্য হেল্প অফ সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দে উইল বি অ্যাবজর্ব ইন দ্য হেল্প অফ সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার। এদেরকে বলা হয় SGLT1। এদেরকে বলা হয় SGLT1। আর কিডনিতে কোনটা থাকে? কিডনিতে মেইনলি থাকে SGLT2। কিডনিতে মেইনলি থাকে SGLT2, সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার টাইপ 2। ফ্রুক্টোজ হচ্ছে GLUT5 দিয়ে অ্যাবজর্ব হয় এবং পেন্টোজগুলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে চলে যায়, কোনো ট্রান্সপোর্টার লাগে না। তবে সেল থেকে বের হওয়ার সময় কমন ট্রান্সপোর্টার সেটা হচ্ছে GLUT2। তাহলে সবাই ব্লাডে যায় উইথ দ্য হেল্প অফ GLUT2। গ্লুট সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে GLUT4 ইজ ইনসুলিন ডিপেন্ডেন্ট। দ্যাট ইজ যে ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুট হচ্ছে GLUT4, অর্থাৎ ইনসুলিন থাকলে এরা বাইরে আসবে। তাহলে GLUT4 কোথায় কোথায় থাকে? স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, এডিপোস টিস্যু। স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল অ্যান্ড এডিপোস টিস্যু। সো গ্লুকোজ ইজ ট্রান্সপোর্টেড ইনটু দ্য এন্টেরোসাইট বাই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? নো, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, ইট ইজ সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট। সিম্পল ডিফিউশন? নো, pentose is transported by simple diffusion. Endocytosis, it is also false. So secondary active transport, yes, sodium glucose co-transport is secondary active transport, and glucose is transported into the enterocyte by secondary active transport. GLUT4 is abundant in skeletal muscle, true, adipose tissue, true, cardiac muscle, true. Brain usually থাকে,
GLUT1, RBC তে ইউজুয়ালি GLUT1। প্রোটিন ডাইজেশন, তাহলে প্রোটিন ডাইজেশনটা কোথায় স্টার্ট হবে? প্রোটিন ডাইজেশনটা স্টার্ট হবে, protein digestion will start from the actually from in stomach. It will start from the stomach and with the help of pepsin. তাহলে পেপসিন দিয়ে এটা হচ্ছে কিসে ব্রেকডাউন হবে? প্রোটিওজ, পেপটোন এবং পলিপেপটাইডে। তাহলে 10 থেকে 20% প্রোটিন ডাইজেশন উইল টেক প্লেস ইন দ্য স্টমাক এবং স্যালাইভারি আলফা অ্যামাইলেজ দিয়ে ওইরকমই 10 থেকে 30% কার্বোহাইড্রেট by starch will break down in oral cavity. So fat digestion, আমরা কার্বোহাইড্রেট ডাইজেশন শুরু হয় কোথায়? ওরাল ক্যাভিটিতে। আর প্রোটিন ডাইজেশন কোথায় শুরু হবে? they will start within the stomach. পরবর্তীতে প্রোটিন পলিপেপটাইড হবে, এরপরে কার্বক্সি পেপটাইড দিয়ে অ্যামাইনো পেপটাইড হবে। এখান থেকে এই ডাইপেপটাইড, ট্রাইপেপটাইডগুলো স্মল ইন্টেস্টাইনের যে এনজাইমগুলো থাকে এগুলো দিয়ে তারা অ্যামাইনো অ্যাসিড এবং ডাইপেপটাইড হবে এবং তারা আলটিমেটলি, তাহলে প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কিভাবে অ্যাবজর্ব হয়? দে আর মোস্টলি অ্যাবজর্ব উইথ দ্য হেল্প অফ সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো-ট্রান্সপোর্ট, উইথ সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো-ট্রান্সপোর্ট। কোথায় হবে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং সিম্পল অথবা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, carbohydrate, protein and short chain fatty acid, their absorption occurs mostly from the upper small intestine, and also the all water soluble vitamin except B12 will absorption take place from the upper small intestine. Iron, calcium absorption will also take place from the upper small intestine. ওকে, তাহলে ডায়েটারি লিপিডগুলোতে কি কি থাকে? লিপিড হচ্ছে মেইনলি নিউট্রাল ফ্যাট অথবা ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, কোলেস্টেরল, এগুলো হচ্ছে ডায়েটারি লিপিড। এবং ওরাল ক্যাভিটিতে কোনো ধরনের ফ্যাট ডাইজেশন হবে না, তবে স্টোমাকে কিছু ফ্যাট ডাইজেশন হবে বাই দ্য হেল্প অফ লিঙ্গুয়াল লাইপেজ। এই লিঙ্গুয়াল লাইপেজ কোত্থেকে আসে? ফ্রম দ্য মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, দ্যাট ইজ অ্যাবনার্স গ্ল্যান্ড, এবং এই ডাইজেশনটা হচ্ছে অ্যারাউন্ড 30%। ওকে, তাহলে স্টোমাকে কি কি ডাইজেশন স্টার্ট হয়? স্টোমাকে প্রোটিন ডাইজেশন স্টার্ট হবে এবং স্টোমাকে ফ্যাট ডাইজেশনটা স্টার্ট হবে। তাহলে ফ্যাট এবং প্রোটিন ডাইজেশন কোথায় স্টার্ট হবে? স্টোমাকে। কার্বোহাইড্রেট ডাইজেশন কোথায় স্টার্ট হবে? ওরাল ক্যাভিটিতে। ওকে, পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকতে পারে। এবং আলটিমেটলি কিভাবে ব্রেকডাউন হচ্ছে, যে ফ্যাটটা হয়ে যাচ্ছে ইমালসিফাইড ফ্যাট এবং পরবর্তীতে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড এবং অ্যাসাইগ্লিসারল, মনোঅ্যাসাইগ্লিসারল থেকে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড আবার তৈরি হয়। সো অ্যাবজর্পশনের সময় তাহলে এন্ড প্রোডাক্টগুলো যেটা থাকে, একটা হচ্ছে যে টিজি মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট হচ্ছে এখান থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই দুইটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট। তাহলে ফ্যাটি অ্যাসিড কিভাবে অ্যাবজর্ব হয়? Small chain fatty acid jara, small chain, they will absorb from the upper small intestine by the help of simple diffusion, but by the process of simple diffusion. And long chain fatty acid as well as cholesterol as well as esters, they and fat soluble vitamin, their absorption takes place from the terminal ileum with the help of bile salt, তাহলে এই প্রোটিন মেটাবলিজমের যে এন্ড প্রোডাক্টগুলো, এগুলো কোথায় যাবে? এরা সার্কুলেশন থেকে যখন টার্মিনাল আইলিয়াম থেকে তারা আসবে, দে উইল ডিরেক্টলি কামস ইনটু দ্য লিম্ফেটিক চ্যানেল, এদেরকে বলা হয় সেন্ট্রাল ল্যাকটিয়ালস। তাহলে তারা কোথায় আসবে? সেন্ট্রাল ল্যাকটিয়ালস, এবং তারা কি তৈরি করবে? সেখানে কাইলোমাইক্রন তৈরি করবে। তাহলে লিপিড এবং লিপিড প্রোডাক্টগুলো আলটিমেটলি কি তৈরি করে? কাইলোমাইক্রন। এবং তারা কিসের মাধ্যমে যায়? দে গোজ উইথ দ্য হেল্প অফ thoracic duct. Okay, সো কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্টগুলো হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ,
প্রোটিনের এন্ড প্রোডাক্টগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, টিজির এন্ড প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এবং এখানে সবগুলো অ্যাবজর্পশন একটা স্লাইডে দেখানো, সবগুলো অ্যাবজর্পশন একটা স্লাইডে দেখানো আছে। তাহলে অ্যাবজর্পশনের ব্যাপারে আমাদের দুইটা কথা শুধু আমরা মনে রাখবো, all types of absorption occurs within the upper small intestine. All type of absorption occurs within the upper small intestine. Only B12, bile salt, fat soluble vitamin, phospholipid, cholesterol and long chain fatty acid absorption will take place from the terminal ileum. তাহলে টার্মিনাল আইলিয়ামে কারা অ্যাবজর্ব হবে? একটা হচ্ছে B12, একটা হলো বাইল সল্ট, ফ্যাট সলিউবল ভিটামিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, আর একটা হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড। সো দিস অ্যাবজর্পশন উইল টেক প্লেস ফ্রম দ্য টার্মিনাল আইলিয়াম অ্যান্ড অল আদার অ্যাবজর্পশন, আয়রন, ক্যালসিয়াম, other salts, water soluble vitamins, okay, amino acid, short chain fatty acid, carbohydrate, glucose, galactose, fructose, their absorption will take place from the upper small intestine, especially duodenum and upper jejunum, and iron absorption take place mainly in the duodenum. Iron absorption take place mainly within the duodenum. Okay, so these are the clue or the summary of the total absorption process. এবং যদি আমরা বলি যে কোন প্রসেসের মাধ্যমে হয়, তাহলে গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং অ্যামাইনো অ্যাসিড, দে আর সোডিয়াম ডিপেন্ডেন্ট কো ট্রান্সপোর্টার। এবং বাকি যারা আছে স্পেশালি যে স্পেশালি হচ্ছে যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, they are absorbed by simple diffusion. Okay, fructose is absorbed by facilitated diffusion. তাহলে সিম্পল ডিফিউশন হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, facilitated diffusion হচ্ছে F, fructose facilitated diffusion, and all others are secondary active transport. সো যদি কোশ্চেন আসে যে ওয়াটার সলিউবল ভিটামিনগুলো কোথায় অ্যাবজর্ব হয়, তাহলে ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো তারা অ্যাবজর্ব হবে মেইনলি আপার স্মল ইন্টেস্টাইনে, এক্সেপ্ট B12 তারা আপার স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হবে। এবং অল ওয়াটার সলিউবল ভিটামিনগুলো দে আর সোডিয়াম ডিপেন্ডেন্ট। তাহলে অল ওয়াটার সলিউবল ভিটামিন আর সোডিয়াম ডিপেন্ডেন্ট। তাহলে সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট কাদের হয়? কোশ্চেন যদি আসে পরীক্ষায় যে সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাবজর্পশন কাদের হয়, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হলো গ্যালাক্টোজ, একটা হলো অ্যামাইনো অ্যাসিড, আর একটা হলো ওয়াটার সলিউবল ভিটামিন। গ্লুকোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হলো ওয়াটার সলিউবল ভিটামিন। এদের অ্যাবজর্পশন হবে বাই সোডিয়াম ডিপেন্ডেন্ট co-transporter, okay, and folate and B12 they are sodium independent are folate and B12. তাহলে এখানে হচ্ছে B12 অ্যাবজর্পশন দেখানো আছে যে B12টা এটা আমরা যখন খাওয়ার পরে এটা স্টোমাকে এসে তারা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের সাথে বাইন্ড করার পরে এরা টার্মিনাল আইলিয়ামে আসার পরে তারা অ্যাবজর্ব হয় ব্লাডে অ্যাবজর্ব হওয়ার পরে তারা সেখান থেকে লিভারে যায়, লিভারকে বাইপাস করে অন্যান্য যে সকল জায়গা সেখানে গিয়ে তারা ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে ব্লাডে যখন B12 আসবে, এটাকে বাইন্ড করবে কে? এদেরকে বাইন্ড করবে ট্রান্সকোবালামিন। যেহেতু কোবালামিন এটাকে বাইন্ড করার জন্য যে হরমোন, এটা হচ্ছে ট্রান্সকোবালামিন। আয়রনকে বাইন্ড করে ট্রান্সফেরিন। ওকে, সো দে আর বাউন্ড উইথ ট্রান্সকোবালামিন and then they will go to the liver and also in other tissue where they are required. তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো কোথায় অ্যাবজর্ব হয়? ফ্যাট সলিউবল ভিটামিন are absorbed from the terminal ileum. Fat soluble vitamin are absorbed from the terminal ileum and along with the bile salt. এটা হচ্ছে টার্মিনাল আইলিয়াম যদি কোনো পেশেন্টের সার্জারি করে দেওয়া হয় তাহলে তার কি প্রবলেম হবে।
একটা প্যাশেন্টের যদি টার্মিনাল আইলিয়াম রিসেক্ট করে দেওয়া হয়, এর কমপ্লিকেশনে তার B12 ম্যালঅ্যাবজর্পশন হবে, তার বাইল সল্ট ম্যালঅ্যাবজর্পশনের জন্য ডায়রিয়া হবে, বাইল সল্টের জন্য কিডনিতে অক্সালেট স্টোন হবে, গল ব্লাডারে গল স্টোন হবে। সো দিজ আর দ্য কমপ্লিকেশন অফ টার্মিনাল আইলিয়াম রিসেকশন অর এনি ডিজিজ এফেক্টিং দ্য টার্মিনাল আইলিয়াম। তাহলে ক্রনসে এগুলো হতে পারে, টিউবারকুলোসিসে এগুলো হতে পারে, অথবা সার্জারির পরে টার্মিনাল আইলিয়াম যদি কেটে দেওয়া হয় কোনো কারণে, এখানে কোনো স্ট্রিকচারের কারণে যদি কেটে দেওয়া হয়, তাহলে এই কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করতে পারে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন, ক্যালসিয়াম অ্যাবজর্পশনের ব্যাপারেও তাই, their absorption will take place from the upper small intestine, that is from the duodenum and upper part of the jejunum. And calcium absorption is facilitated by protein. Calcium absorption কে বাড়াবে কে? প্রোটিন হচ্ছে এটাকে বাড়াবে, এবং ভিটামিন ডি যেটা, এটাও হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে বাড়াবে। ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে ইনহিবিট করবে কে? ফসফেট এবং অক্সালেট। ফসফেট যদি বেশি থাকে তারা ক্যালসিয়ামকে বাইন্ড করে ফেলবে, ফলে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। যদি অক্সালেট বেশি থাকে, they will also bind with the calcium and there will be low calcium absorption. Calcium absorption dependent upon vitamin D level. Vitamin D causes exposure of the receptor and this receptor will cause absorption of the calcium. Iron absorption is very important, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, যে আয়রন অ্যাবজর্পশনের রেগুলেশনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আয়রন অ্যাবজর্পশন হচ্ছে, আমরা যে আয়রন খাই সেটা হচ্ছে ফেরিক ফর্মে, আমরা যেটা খাই সেটা হচ্ছে মোস্টলি ফেরিক ফর্মে। এছাড়া আমরা অ্যাকচুয়ালি আয়রন দুইটা ফর্মে খাই, একটা হচ্ছে হিম আয়রন আর একটা হলো নন হিম আয়রন। হিম আয়রন এবং নন হিম আয়রন। হিম আয়রন হচ্ছে আমাদের ফুডের ভিতরে 10% থাকে আর নন হিম 90% থাকে। আর হিম আয়রন যেটা থাকে তার মোটামুটি 90%ই বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। আর নন হিম আয়রন যেটা, এটা নর্মালি অ্যাবজর্ব হয় বেশি, কিন্তু যদি কোনো কারণে ফেরিক থেকে ফেরাসে যদি কনভার্ট না হতে পারে, যদি ফেরিক থেকে ফেরাসে কনভার্ট হতে না পারে, তাহলে ফেরাস আয়রন অবজর্পশনটা কমে যাবে। ওকে, এটা কি কারণে হতে পারে? কোনো প্যাশেন্ট যদি পিপিআই খায়, লং টার্ম যদি পিপিআই খায়, তাহলে এদের ফেরিক থেকে ফেরাস কনভার্সন কম হবে। যদি কোনো প্যাশেন্ট লং টার্ম পিপিআই খায়, তাহলে এদের ফেরিক থেকে ফেরাস কনভার্সন কম হবে। ওকে, তারপরে ফাইটেটস কন্টেনিং ফুড এগুলো খাইলে ফেরিক থেকে ফেরাস কনভার্সন কম হবে। তাহলে পিপিআই অ্যান্ড ফাইটেটস কন্টেনিং ফুড উইথ রিডিউস আয়রন অ্যাবজর্পশন। এরপরে HCl, ভিটামিন সি, they will increase iron absorption. HCl, ভিটামিন সি, they will increase iron absorption. হেপসিডিন হচ্ছে একটা প্রোটিন যেটা লিভার থেকে তৈরি হয়, এবং হেপসিডিনের কাজ হচ্ছে, তাহলে আয়রন অ্যাবজর্ব হয় কিভাবে? ফেরিক আয়রনটা DMT1, এটা হচ্ছে ডাইমেটালিক ট্রান্সপোর্টার 1, এই ডাইমেটালিক ট্রান্সপোর্টার 1 দিয়ে ফেরাস আয়রনটা চলে আসবে অ্যান্টারোসাইটে আসার পরে তারা ফেরোপোর্টিন দিয়ে ব্লাডে চলে আসবে, ব্লাডে আসার পরে তারা ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে। এখন এই ফেরোপোর্টিন যেটা, এই ফেরোপোর্টিনকে ব্লক করে দেয় হেপসিডিন। কোনো কারণে যদি হেপসিডিন বেড়ে যায়, তাহলে আয়রন অ্যাবজর্পশন কি হবে? কমে যাবে। তাহলে আয়রন অ্যাবজর্পশন কমবে যদি কেউ পিপিআই খায়, কেউ যদি ফাইটেটস কন্টেনিং ফুড খায়, কারো যদি হেপসিডিন কোনো কারণে বেড়ে যায়। ওকে, যেমন অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে লিভার থেকে হেপসিডিন রিলিজ হয় অ্যাজ অ্যাকিউট ফেস প্রোটিন, তারা তখন আয়রন অ্যাবজর্পশনটাকে কমায় দেয়। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে আয়রন অ্যাবজর্পশন কমায় কে? হেপসিডিন। অথবা কারো যদি হাই আয়রন স্ট্যাটাস থাকে, বডিতে যদি আয়রন বেশি থাকে, তাদেরও হেপসিডিন বেশি তৈরি হয়, সেক্ষেত্রেও আয়রন অ্যাবজর্পশনটা কমে যেতে পারে। আয়রন অ্যাবজর্পশন বাড়বে কখন? কেউ যদি ভিটামিন সি খায়, কারো যদি টোটাল আয়রন বডিতে কম থাকে, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আয়রন অ্যাবজর্পশনটা অনেক বেশি হবে। So iron absorption from the GIT is enhanced by citrus food. Citrus food এ vitamin C থাকে and they causes conversion of ferric to ferrous. Partial gastrectomy করলে বরঞ্চ HCl কমে যাবে and there will be reduced iron absorption. So this is false. Ingestion of tea, coffee, they will reduce iron absorption.
So gastrectomy, ingestion of tea reduce HCl, reduce iron absorption. Use of PPI will also reduce iron absorption. Iron deficiency state and citrus food will increase iron absorption. Citrus food at iron deficiency state or low hepcidin state will cause increased iron absorption, and all these three will reduce the iron absorption. Now absorption of most of the iron occurs in the duodenum, it is true. Calcium, most of the calcium occurs in the duodenum, it is also true. Torricolate occurs, absorption of the torricolate occurs in the jejunum. Torricolate absorption occurs in the terminal ileum because this is a bile salt. B12 absorption takes place in the ileum, it is true. Water absorption occurs in the stomach, it is false. Water absorption mainly from the upper small intestine, and which are not absorbed in the small intestine, they are absorbed from the colon. এরপরে হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। এন্টেরিক নার্ভাস সিস্টেম আমাদের বডির যে নার্ভাস সিস্টেমগুলো, এটাকে আমরা ইউজুয়ালি ভাগ করি যে অটোনমিক, সোমাটিক, সেন্ট্রাল, পেরিফেরাল। সো এটা হচ্ছে একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট, যাদের ফাংশনটা এরা হচ্ছে ফ্রিলি ফাংশন করে, যদিও দে কোঅর্ডিনেট উইথ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম। এন্টেরিক নার্ভাস সিস্টেম ইউজুয়ালি কোঅর্ডিনেট উইথ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, বাট দে আর ইন্ডিপেন্ডেন্ট। কিভাবে ইন্ডিপেন্ডেন্ট? বিকজ দে হ্যাভ পেসমেকার সেলস, অর্থাৎ তারা নিজেদের ইম্পালস নিজেরা জেনারেট করতে পারে। দে আর নট ডিপেন্ডেন্ট আপন অটোনমিক নার্ভাস সিস্টেম। সেই পেসমেকার সেলটা কি? সেই পেসমেকার সেলটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজল। ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজল এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে সার্কুলার যে মাসল লেয়ার থাকে, ইন্টেস্টাইনের যে সার্কুলার মাসল লেয়ার, সেখানে থাকে ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজল। And these interstitial cells of Castle, they regulate the enteric nervous system. They regulate the enteric nervous system. So enteric nervous system যেটা, এরা আবার দুইটা প্লেক্সাস দিয়ে তৈরি, একটা হচ্ছে মায়ান্টেরিক প্লেক্সাস আর একটা হলো মেজনার প্লেক্সাস। মায়ান্টেরিক যে প্লেক্সাসটা এটা থাকে মাসল লেয়ারের মাঝখানে, আর মেজনার যে প্লেক্সাস এটা থাকে সাবমিউকোজাতে। তাহলে সাবমিউকোজাল প্লেক্সাস থাকে সাবমিউকোজাতে, আর মাসেলের ভিতরে থাকে মায়ান্টেরিক প্লেক্সাস। তাহলে মায়ান্টেরিক প্লেক্সাসের মেইন ফাংশন হবে জিআইটির মোটিলিটি। মায়ান্টেরিক প্লেক্সাসের মেইন ফাংশন হবে জিআইটির মোটিলিটি এবং এর মাসেল কন্ট্রাকশন। সাবমিউকোজাল যে প্লেক্সাস, এর কাজ হবে সাবমিউকোজাতে যে গ্ল্যান্ডগুলো থাকে এবং সাবমিউকোজাতে যে ব্লাড ভেসেলগুলো থাকে, সেই ব্লাড ভেসেলের ব্লাড ফ্লোটাকে তারা রেগুলেট করবে এবং যে গ্ল্যান্ডগুলো থাকে সেই গ্ল্যান্ডের সিক্রেশনকে রেগুলেট করবে। তাহলে সিক্রেশন মেইনলি কন্ট্রোল করবে সাবমিউকোজাল প্লেক্সাস, ব্লাড ফ্লোকে মেইনলি কন্ট্রোল করবে সাবমিউকোজাল প্লেক্সাস, এবং কন্ট্রাক্টিলিটি এবং মাসেল কন্ট্রাকশনকে এটাকে মেনটেন করবে মায়ান্টেরিক প্লেক্সাস। অ্যান্ড দে আর কানেক্টেড উইথ দ্য সিএনএস। তো এখানে আমরা একটা সামারি করে বলছি যে সিম্প্যাথেটিক যে পাথওয়ে তারা রিলিজ করে অ্যাপিনেফ্রিন, এবং তারা ইন্টেস্টাইনের যে মাসল থাকে এদের টোন কমায় দেয় এবং স্ফিংক্টারটাকে কন্ট্রাক্ট করে দেয়। একটা হচ্ছে স্মুথ মাসল, যেটা মাসলের টোন কমায় দিবে, এবং টোন কমে গেলে আলটিমেটলি মোটিলিটি কমবে এবং তারা স্ফিংক্টারকে কন্ট্রাক্ট করবে। আর প্যারাসিম্প্যাথেটিক যেটা, এটা হচ্ছে ভ্যাগাস নার্ভ দিয়ে আসে এবং স্যাক্রাল দিয়ে আসে, এবং তারা অ্যাসিটাইলকোলিন রিলিজ করে, তারা টোন বাড়ায় দিবে এবং পেরিস্টালসিস বাড়ায় দিবে এবং সাথে তারা স্ফিংক্টারকে রিল্যাক্স করবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক, অল স্ফিংক্টারকে প্যারাসিম্প্যাথেটিক কি করে? রিল্যাক্স, এক্সেপ্ট স্ফিংক্টার অফ দ্য আই। প্যারাসিম্প্যাথেটিক শুধুমাত্র আই বলে পিউপিলকে ডায়ালেট করে, আদারওয়াইজ সব ধরনের পিউপিলকে এটা কনস্ট্রিক্ট করে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক শুধুমাত্র পিউপিলের যে স্ফিংক্টার এটাকে কনস্ট্রিক্ট করে, আদারওয়াইজ অল আদার স্ফিংক্টারকে এরা ডাইলেট করবে। তাহলে এটা যে ব্লাডারের স্ফিংক্টার বা ইউরেথ্রাল যে স্ফিংক্টার এদেরকে তারা প্যারাসিম্প্যাথেটিক ডাইলেট করবে, জিআইটির যে স্ফিংক্টার, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, এদেরকে এরা ডাইলেট করবে। এদের নিউরোট্রান্সমিটার কি? মেইনলি অ্যাসিটাইলকোলিন অ্যান্ড নরএপিনেফ্রিন। এছাড়াও এরা সেরোটোনিন, গাবা
এবং নাইট্রিক অক্সাইড এগুলো প্রডিউস করতে পারে এবং এরা এই এন্টারিক নার্ভাস সিস্টেমের কাজটাকে রেগুলেট করে। সো আদার জিআইটি ইম্পর্টেন্ট গাট নিউরোপেপটাইড আর অ্যাসিটাইলকোলিন, নরঅ্যাড্রেনালিন, সেরোটোনিন অ্যান্ড হিস্টামিন, নাইট্রিক অক্সাইড, সাবস্টেন্স পি and calcitonin gene related peptide. Movement of the alimentary tract. Movement of the alimentary tract এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে স্টোমাকের মুভমেন্ট। সব জায়গায় দেখেন একটা মুভমেন্ট হচ্ছে মিক্সিং আর একটা হচ্ছে পেরিস্টালসিস, একটা হলো মিক্সিং আর একটা হলো পেরিস্টালসিস। সব জায়গায় স্টোমাকেও মিক্সিং, স্মল ইন্টেস্টাইনেও মিক্সিং, লার্জ ইন্টেস্টাইনেও মিক্সিং। তাহলে এটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট আর এটা হলো প্রপালসিভ মুভমেন্ট যেটাকে বলা হয় পেরিস্টালসিস। এখানেও মিক্সিং মুভমেন্ট এবং পেরিস্টালসিস, এছাড়া কিছু অ্যান্টিপেরিস্টালটিক মুভমেন্টও স্মল ইন্টেস্টাইনে থাকতে পারে। মুভমেন্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, এখানেও মিক্সিং এবং প্রপালসিভ। এখানকার যে প্রপালসিভ মুভমেন্ট এটাকে মেনলি বলা হয় মাস মুভমেন্ট অথবা পেরিস্টালটিক কন্ট্রাকশন। এখানকার যে মিক্সিং মুভমেন্ট এটাকে আবার বলা হয় সেগমেন্টেশন, আবার কোনো কোনো বইয়ে বলা হয় রিং কন্ট্রাকশন। সো সেগমেন্টেশন, ring contraction এবং mixing movement all are same in case of large intestine. এরপরে জিআইটি তে অনেকগুলো রিফ্লেক্স মেকানিজম কাজ করে। টোটাল জিআইটি তে অনেকগুলো রিফ্লেক্স মেকানিজম কাজ করে। এই রিফ্লেক্স মেকানিজমের কাজ হচ্ছে জিআইটির সিক্রেশনটাকে বাড়ানো, আরেকটা হচ্ছে জিআইটির মোটিলিটিটাকে বাড়ানো। যেমন সোয়ালোয়িং রিফ্লেক্স, সোয়ালোয়িং রিফ্লেক্স কি করে, এরা হচ্ছে জিআইটির যে ইসোফেগাসের যে মোটিলিটি এটাকে কন্ট্রোল করে। তাহলে সোয়ালোয়িং রিফ্লেক্স এটা সোয়ালোয়িং সেন্টার দিয়ে রেগুলেট হয়। সোয়ালোয়িং সেন্টার কোথায় থাকে? মেডুলাতে। মেডুলাতে কি কি সেন্টার থাকে? সোয়ালোয়িং সেন্টার, ভমিটিং সেন্টার, তারপরে হচ্ছে ভেসোমোটর সেন্টার এবং রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি, সোয়ালোয়িং, তারপরে ভেসোমোটর, আরেকটা হলো ভমিটিং সেন্টার। ওকে, যার কারণে যখন ভমিটিং হয় তখন সোয়ালোয়িং সেন্টারটা বন্ধ হয়ে যায় এবং রেসপিরেটরি সেন্টারটা বন্ধ হয়ে যায়। আবার যখন আমরা সোয়ালোয়িং করি তখন ভমিটিং সেন্টারটা বন্ধ থাকে এবং রেসপিরেটরি সেন্টারটা বন্ধ থাকে, যার কারণে ডিউরিং সোয়ালোয়িং কি হয়? ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া। ডিউরিং সোয়ালোয়িং দেয়ার ইজ ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া। সো এটা হচ্ছে সোয়ালোয়িং রিফ্লেক্স। আর গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে থাকে, অর্থাৎ স্টোমাকে যখনই ফুড আসে এরা করে কি কোলনের পেরিস্টালসিস বাড়ায় দেয়। স্টোমাকে ফুড আসলে তারা কোলনের পেরিস্টালসিস বাড়ায় দেয়। বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি থাকে এবং বাচ্চারা দেখা যায় যে খাওয়ার পরপরই একটু মানে তাদের প্যাড যেটা থাকে দে বিকাম ওয়েট। সো এটা হচ্ছে মোস্টলি ডিউ টু গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। এরকম কোশ্চেন আসতে পারে যে বাচ্চারা যে ফ্রিকুয়েন্টলি যে ডেফিকেট করে, হোয়াট ইজ দ্য মেকানিজম রেসপন্সিবল হেয়ার? সো দ্য মেইন মেকানিজম ফর ফ্রিকুয়েন্ট ডেফিকেশন বাই দ্য চিলড্রেন ইজ দিস গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে ডেফিকেশন রিফ্লেক্স, যার সেন্টার হচ্ছে মেইনলি স্পাইনাল কর্ড এবং এটা হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভের মাধ্যমে হয় এবং তারা আলটিমেটলি অ্যানাল স্ফিংক্টারটাকে, এই টোনটাকে রেগুলেট করার মাধ্যমে আমাদের ডেফিকেশনটাকে কন্ট্রোল করে। সো যদি আমরা বলি যে আমাদের যে রেগুলেশন ফুড ইনটেকটাকে রেগুলেট করে হচ্ছে হাইপোথ্যালামাস। ফুড ইনটেক যেটা এটাকে রেগুলেট করে, এটা আপনাদের শীটে প্রবাবলি নাই, এটা আপনারা একটু অ্যাড করে নেবেন। ফুড ইনটেকটাকে রেগুলেট করে হচ্ছে হাইপোথ্যালামাস, থার্স্টটাকে রেগুলেট করে হচ্ছে হাইপোথ্যালামাস। সোয়ালোয়িং এবং ভমিটিং সেন্টার থাকে মেডুলাতে। সোয়ালোয়িং, ভমিটিং, রেসপিরেটরি সেন্টার, ভ্যাসোমোটর সেন্টার all are in the medulla and defecation center are located within the spinal cord. Within the spinal cord. এরপরে হচ্ছে ফুড ইনটেক। ফুড ইনটেক সবাই আমরা পছন্দ করি, তাই না? তো ফুড ইনটেক যেটা, এটা রেগুলেশন আমরা ডিউরিং দ্য গাট হরমোন আমরা বলে ফেলছি যে আমাদের ফুড ইনটেকটা মেইনলি লোকাল হরমোনসের ভিতরে রেগুলেট করে, যেটা এটা হলো গ্রেলিন। গ্রেলিন এবং কর্টিসল এরা আমাদের ফুড ইনটেকটাকে রেগুলেট করে, যার কারণে বিশেষ করে যারা স্পেশালি যারা ক্যান্সারের প্যাশেন্ট, ক্যান্সারের কারণে যারা খেতে পারতেছে না, যাদের লাইফ এক্সপেক্টেন্সি কমে গেছে, এদের ক্ষেত্রে কিছু কর্টিসল দিয়ে, অর্থাৎ আমরা ওরাল প্রেডনিসলন দিয়ে আমরা প্যাশেন্টের একটু অ্যাপেটাইটটাকে বাড়াতে পারি। স্টেরয়েড অথবা প্রেডনিসলন দিয়ে আমরা প্যাশেন্টের অ্যাপেটাইটটাকে বাড়াতে পারি। So cortisol may increase the appetite, but otherwise
কারো যদি মানে একটু অ্যাপিটাইট কম থাকে এই ধরনের পেশেন্টদেরকে স্টেরয়েড দেওয়া উচিত না, বিকজ দে হ্যাভ মেনি অ্যাডভার্স ইফেক্ট। ইয়েস, যদি কোনো চিকন মানুষকে আপনি দেন, দে উইল হ্যাভ মোর অ্যাপিটাইট অ্যান্ড দে মে বিকাম you healthy, but these are there are severe adverse effect. They may cause cataract, they may cause psychosis, they may cause thinning of the skin, they may cause easy bruise, they may cause osteoporosis, and there are lots of adverse effect. So steroid should be avoided as much as possible. It should be avoided as much as possible. নেক্সট হচ্ছে আর কারা ফুড ইনটেকটাকে বাড়াতে পারে, যেমন ক্যানাবিস, অর্থাৎ যারা ক্যানাবিস খায় দে হ্যাভ মোর অ্যাপিটাইট, অরেক্সিন এ অ্যান্ড নিউরোপেপটাইড ওয়াই, অরেক্সিন এ অ্যান্ড ক্যানাবিনয়েড, দে ইনক্রিজ ফুড ইনটেক। যেটা আমরা ভুল করা যাবে না সেটা হচ্ছে পলিপেপটাইড ওয়াই, দে ইনহিবিট অ্যাপিটাইট। Polypeptide Y inhibit appetite, leptin inhibit appetite, cholecystokinin inhibit appetite. So only one gut hormone, that is ghrelin, they increase the appetite, and neuropeptide Y, they act centrally or through the central nervous system to increase the appetite. Okay, so আমরা যারা স্টিমুলেট করে শুধু যদি এটাই মনে রাখি, আমরা আশা করি যে কারা ইনহিবিট করে এগুলো আমাদের মনে থাকবে। এবং যারা ফুড ইনটেকটাকে স্টিমুলেট করে এদেরকে একসাথে বলা হয় অরেক্সিন, এবং যারা ইনহিবিট করে এদেরকে একসাথে বলা হয় অ্যানোরেক্সিন। এটা এই জিনিসটা হচ্ছে জ্ঞানন থেকে নেয়া, এবং এটা আপনাদের শীটে নাও থাকতে পারে, রাদার ইউ শুড অ্যাড ফ্রম দ্য লেকচার। যদি এটা শীটে আপনাদের না থাকে, ইউ শুড অ্যাড দিস ফ্রম দ্য লেকচার। ওকে, ক্যান উই মুভ নাও? Yes. So this is defecation reflex, আমরা সেদিকে যাব না। ডেফিকেশন রিফ্লেক্স একটু আমরা বলি যে ডেফিকেশন রিফ্লেক্সটা কখন হয়, যখন রেকটামে যখন ফিকাল ম্যাটারগুলো যখন জমা হয় তারা তখন রেকটাল ওয়ালকে স্ট্রেচ করে, এই যে রেকটাল ওয়ালকে স্ট্রেচ করে, তখন রেকটাল ওয়াল থেকে এই স্টিমুলাসটা এরা হচ্ছে অটোনমিক নার্ভের মাধ্যমে কোথায় যায়, এরা তখন স্পাইনাল কর্ডে আসে। স্পাইনাল কর্ডে তারা স্টিমুলাসটা আসার পরে এখান থেকে পরবর্তীতে এই যে এটা হচ্ছে সেন্সরি আসতেছে, সেন্সরি আসলো স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড তখন পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভের মাধ্যমে এই রেকটাল যে ইন্টারনাল স্ফিংক্টারগুলো থাকে এদেরকে ডাইলেট করে দেয়। এরপরে সেরেব্রাল কর্টেক্সটা এক্সটার্নাল স্ফিংক্টারকে তখনই ওপেন করে যখন একটা ফেভারেবল এনভায়রনমেন্ট থাকে। তো আমাদের এটা ডেভেলপ করে বাই দ্য টয়লেট ট্রেনিং। আমাদের টয়লেট ট্রেনিং যেটা ছোটবেলা থেকে যে আমাদের টয়লেট ট্রেনিংটা ডেভেলপ করছে বাই দ্য হেল্প অফ আওয়ার গার্ডিয়ানস, তো তখন আমাদের এই ফ্রন্টাল কর্টেক্সটা বুঝতে পারে যে কোনটা আমাদের জন্য সুইটেবল এনভায়রনমেন্ট। যখনই সুইটেবল এনভায়রনমেন্ট পাওয়া যায় তখনই এই এক্সটার্নাল স্ফিংক্টারটা রিল্যাক্স হয় অ্যান্ড দ্য ডেফিকেশন টেক্স প্লেস। সো ডেফিকেশনের জন্য আমাদের অ্যাফারেন্ট নার্ভ হচ্ছে সেন্সরি নার্ভ, এটা স্পাইনাল কর্ডে আসবে। এখান থেকে ইফারেন্ট নার্ভ যেটা, এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক নার্ভ, পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এরা মেনলি ইন্টারনাল স্ফিংক্টারকে রিল্যাক্স করবে, কিন্তু ইন্টারনাল স্ফিংক্টার রিল্যাক্সেশন হলেই প্যাশেন্টের ডেফিকেশন হবে না। যদি এক্সটার্নাল স্ফিংক্টারটা ইনট্যাক্ট থাকে এবং কর্টেক্স যদি ইনট্যাক্ট থাকে তাহলে শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে গিয়ে আমাদের এক্সটার্নাল স্ফিংক্টারটা রিল্যাক্স করবে অ্যান্ড দেয়ার উইল বি defecation. Now the function of the stomach. স্টোমাকের অনেকগুলো ফাংশন, রিজার্ভার ফাংশন, মেকানিক্যাল ফাংশন, মোটর ফাংশন, সেক্রেটরি ফাংশন, ডাইজেশনের ক্ষেত্রে পেপসিনের মাধ্যমে করে, লাইপেজের মাধ্যমে করে, অ্যাবজর্পশনের ক্ষেত্রে এটা হচ্ছে যে বিভিন্ন ড্রাগস অ্যাবজর্ব করে, লেড অ্যাবজর্ব করতে পারে, এবং হেমাটোপয়েটিক ফাংশন মেইনলি এরা যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা রিলিজ করে তারা হচ্ছে B12 অ্যাবজর্পশন করে এবং B12 হেমাটোপয়েসিসে হেল্প করে, এটা হচ্ছে এর হেমাটোপয়েটিক ফাংশন। এবং মোটর ফাংশন অফ দ্য স্টোমাক, এটা এমসিকিউ আসে মাঝে মধ্যে, হোয়াট আর দ্য মোটর ফাংশন অফ স্টোমাক? দ্য মোটর ফাংশন অফ স্টোমাক আর স্টোরেজ, মিক্সিং অ্যান্ড এম্পটিং। They are the motor function of stomach. And function of the small intestine are mainly digestion and absorption.
digestion and absorption are the main function of small intestine. এছাড়া they help protection against toxin and immunoregulation. Protection against toxin and immunoregulation. Immunoregulation কিভাবে হয়? একটা হচ্ছে গাট লুমেনে যে মিউসিন থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট ইমিউনোগ্লোবুলিন যে থাকে এরা দেয়, এরা ইননেট ইমিউনিটি দেয়। এছাড়া এপিথেলিয়াল সেলগুলোর যে টাইট জাংশন থাকে এগুলো হচ্ছে ইননেট ইমিউনিটি দেয়। আর অ্যাডাপটিভ ইমিউনিটি দেয় হচ্ছে সাব এপিথেলিয়াল লেয়ারের যে স্পেশাল সেলগুলো থাকে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, দে প্রোভাইড দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি ইন দ্য জিআইটি। এবং জিআইটির এখানে যে লিম্ফয়েড টিস্যুগুলো থাকে তারা টোটাল বডির লিম্ফয়েড টিস্যুর 25%, বডির টোটাল লিম্ফয়েড টিস্যুর 25% হচ্ছে জিআইটি অ্যাসোসিয়েটেড বা মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এবং এদেরকে বলা হয় হার্ট অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি। দে আর দ্য হার্ট অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি। লার্জ ইন্টেস্টাইনের ফাংশন মেইনলি এরা অ্যাবজর্ব করে স্পেশালি ওয়াটার এবং ইলেকট্রোলাইটস, আর মিউকাস রিলিজ করে। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে স্টোরেজ, তারা ফিকাল ম্যাটারকে স্টোর করে রাখে আনটিল দ্য ডেফিকেশন। সো অ্যাবজর্পশন, সিক্রেশন অ্যান্ড ইম্পর্টেন্টলি স্টোরেজ। এরপরে ইন্টেস্টাইনাল মাইক্রোবায়োটা। ইন্টেস্টাইনে যে মাইক্রোবায়োটা, ইন্টেস্টাইনে যে অর্গানিজমগুলো থাকে, যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে তাদেরকে বলা হয় মাইক্রোবায়োটা, এবং এখানে যে জিন থাকে এদেরকে বলা হয় মাইক্রোবায়োম। এবং ইন্টেস্টাইনে যে মাইক্রোবায়োটা, যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে এদের পরিমাণ হচ্ছে 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 14। এটা আমাদের বডির টোটাল সেলের তুলনায় অনেক বেশি। এছাড়া ইম্পর্টেন্ট অর্গানিজম হচ্ছে ফার্মিকিউটিস, ব্যাকটেরয়েডস, প্রোটিওব্যাক্টর অ্যান্ড অ্যাক্টিনোব্যাক্টর। দিস আর দ্য নর্মাল ফ্লোরা। ফার্মিকিউটিস, ব্যাকটেরয়েডস, প্রোটিওব্যাক্টর, অ্যাক্টিনোব্যাক্টর। এগুলো যেহেতু আমাদের নর্মাল ফ্লোরা, এটা ইন্টেস্টাইনের জন্য হেল্পফুল। কোনো প্যাশেন্টের যখন আইবিএস ডেভেলপ করে তখন তাদেরকে প্রোবায়োটিক্স দেওয়া হয়। প্রোবায়োটিক্সের ভিতরে এ ধরনের ব্যাকটেরিয়া দেওয়া হয়, দ্যাট ইজ ব্যাকটেরয়েডস অ্যান্ড lactobacilli bacteroids. They are used for the management of the IBS. এই মাইক্রোবায়োটার জন্য দেখা গেছে অনেকগুলো ডিজিজ হয়, যেমন আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, কোলোরেক্টাল ক্যান্সার, তারপরে লিভারে হেপাটোসেলুলার কার্সিনোমা, এবং এই মাইক্রোবায়োটার সাথে অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস, ওবেসিটি, এগুলো দেখা গেছে যে এই মাইক্রোবায়োটার সাথে একটা অ্যাসোসিয়েশন আছে। সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ইভেন সেরেব্রোভাস্কুলার ডিজিজ এবং অ্যাজমা, even psychiatric illness, that is depression, are also associated with this microbiota of small intestine and the large intestine. তাহলে ব্যাকটেরিয়ার ফাংশনগুলো কি? ব্যাকটেরিয়া যেগুলো থাকে এরা মেইনলি আমাদের বেনিফিশিয়াল ইফেক্ট দেয়, তারা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটিন তৈরি করে, এদেরকে বলা হয় ব্যাকটেরিওসিন। এই ব্যাকটেরিওসিনগুলো করে কি, যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, এবং তারা আমাদের ইন্টেস্টাইনের যে রিসেপ্টরগুলো থাকে এই ফিজিওলজি যে নর্মাল ফ্লোরাগুলো এটাকে বাইন্ড করে থাকে, যার কারণে প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া সেই রিসেপ্টরকে বাইন্ড করতে পারে না এবং আমাদের ইনফেকশন থেকে প্রিভেন্ট করে। এছাড়া তারা ফার্মেন্টেশন করতে পারে, কিছু ভিটামিন প্রডিউস করে, আবার কিছু ভিটামিন তারা বডি থেকে ইউটিলাইজ করে। তাহলে ভিটামিন কে, B12, থায়ামিন, তাহলে B1, B2, B12, B1, থায়ামিন, B1, রাইবোফ্লাভিন, B2, B12, 1 to 12, 1 to 12। একটা হলো ফলিক অ্যাসিড এবং ভিটামিন কে, দে আর প্রডিউসড ফ্রম দ্য কোলোনিক ব্যাকটেরিয়া। তাহলে কোলোনিক ব্যাকটেরিয়া মোটামুটি এই 5টা ভিটামিন প্রডিউস করতে পারে, এবং ব্যাকটেরিয়াগুলো বিলিরুবিনকে স্টার্কোবিলিনোজেনে কনভার্ট করে, স্টার্কোবিলিনোজেনে কনভার্ট করে, এবং এখানকার ইউরিয়াকে অ্যামোনিয়াতে কনভার্ট করতে পারে। জিআইটির যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো, এটা হচ্ছে কিছু পটেনশিয়াল দিয়ে হয়, স্পেশালি দুইটা ওয়েভ হয় এখানে, একটাকে বলা হয় স্লো ওয়েভ আর একটাকে বলা হয় স্পাইক পটেনশিয়াল। জিআইটির যে অ্যাকশন পটেনশিয়াল স্মুথ মাসেলগুলোর, এখানে দুইটা ওয়েভ হয়, একটা হচ্ছে স্লো ওয়েভ আর একটা হলো স্পাইক পটেনশিয়াল। স্পাইক পটেনশিয়াল হচ্ছে জিআইটির ট্রু অ্যাকশন পটেনশিয়াল। তাহলে জিআইটির ট্রু অ্যাকশন পটেনশিয়াল কোনটা, স্লো ওয়েভ নাকি স্পাইক পটেনশিয়াল? আনসার হবে স্পাইক পটেনশিয়াল। সো স্লো ওয়েভ এটা হয় ডিউ টু সোডিয়াম পটাশিয়াম পাম্প, স্লো ওয়েভটা হবে ডিউ টু সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবং স্পাইক ওয়েভ যেটা এটা হবে ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল।
স্পাইক ওয়েভ হবে ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলের জন্য। সো স্পাইক ওয়েভ ইজ ডিউ টু অ্যাক্টিভেশন অফ ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল অ্যান্ড স্লো ওয়েভ ইজ সোডিয়াম পটাশিয়াম চ্যানেল। পেরিস্টালসিস যেটা, এই পেরিস্টালসিসটা আমাদের যে সার্কুলার মাসেলগুলো থাকে এখানে একটা ইম্পর্টেন্ট সেল থাকে, দ্যাট ইজ ক্যাজলস, ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজল। তারা আমাদের একটা বেসিক রিদম তৈরি করে এবং মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সের মাধ্যমে মোটিলিনের স্টিমুলাসে আমাদের বডিতে পেরিস্টালসিস হয় এবং এই পেরিস্টালসিস যেটা ফাস্টিং স্টেটে স্মল ইন্টেস্টাইনে 1 থেকে 2 ঘন্টা পর পর একটা পেরিস্টালটিক অ্যাক্টিভিটি তৈরি হয়। তাহলে ফাস্টিং স্টেটে যে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি তৈরি হয় দে আর অ্যাট দ্য ইন্টারভাল অফ 1 to 2 আওয়ার। কোনো প্যাশেন্টের যদি সার্জারি করা হয় তাহলে তার স্মল ইন্টেস্টাইনে পেরিস্টালসিস ফিরে আসতে অ্যারাউন্ড 48 আওয়ার্স পর্যন্ত টাইম লাগে। স্মল ইন্টেস্টাইনে পেরিস্টালসিস আসতে অ্যারাউন্ড 48 আওয়ার টাইম লাগে। সার্জারির জন্য এটা ইম্পর্টেন্ট। আর এই জন্য প্যাশেন্টকে 2 দিন অ্যাটলিস্ট একদম এনপিও করে রাখা হয়। আর টোটাল পেরিস্টালসিস ব্যাক করতে অ্যারাউন্ড যে দেখা যায় যে 3 থেকে 5 ডেজ পর্যন্ত লাগে। টোটাল পেরিস্টালসিস ব্যাক করতে 3 to 5 ডেজ পর্যন্ত টাইম লাগে। এই পিরিয়ড পর্যন্ত প্যাশেন্টকে এনপিও রাখা উচিত। আর এমনিতেও ফাস্টিংয়ে পেরিস্টালসিস কম হয়। তাহলে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স যেটা, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 পার মিনিট। এরা ডিসচার্জ যেটা দেয় 5টা ডিসচার্জ দেয় প্রতি মিনিটে। তাহলে যতবার ডিসচার্জ হবে ততবার পেরিস্টালসিস হবে এবং এরা এরকম করে 90 মিনিট পর পর এ ধরনের পেরিস্টালসিস তৈরি করে এবং ইউজুয়ালি তারা ফাস্টিং স্টেটে এ ধরনের পেরিস্টালসিস তৈরি করে। ফুড আসলে পেরিস্টালসিসের পরিমাণটা আরও বাড়বে। তাহলে এই মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স যেটা, এরা হচ্ছে ফুড কন্টেন্টকে ডিস্টালি ফরওয়ার্ড করে দেয়, ডিস্টালি ডিসপ্লেস করে দেয় এবং এটা ইনহিবিট হয় খাওয়ার পরে এটা একটু ইনহিবিট হয়। তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজি মোস্টলি আমাদের কাভার্ড। হেপাটোলজির কিছু অংশ আমরা বলে শেষ করব। তাহলে হেপাটোলজি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটোসাইট। লিভারের ভিতরে যে হেপাটোসাইটগুলো থাকে তারা অনেকগুলো ইউনিট তৈরি করে, যেমন একটা হলো হেপাটিক লোবিউল, এটা হলো হেপাটিক লোবিউল অথবা পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল কেন? কারণ এটা হচ্ছে হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনালের এটা একটা পোর্টাল ট্র্যাক্ট, এটা একটা পোর্টাল ট্র্যাক্ট, এটা একটা পোর্টাল ট্র্যাক্ট, এটা, তাহলে টোটাল 6টা পোর্টাল ট্র্যাক্ট। এই হেক্সাগোনাল পোর্টাল ট্র্যাক্ট এবং সেন্ট্রারে একটা সেন্ট্রাল ভেইন, এটা নিলে তৈরি হচ্ছে একটা পোর্টাল হেপাটিক লোবিউল অথবা পোর্টাল লোবিউল। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন এবং চারিদিকে পোর্টাল ট্রায়াড। তাহলে পোর্টাল ট্রায়াড, একবার কোশ্চেন আসছে যে পোর্টাল ট্রায়াডের কন্টেন্ট কি। তাহলে কন্টেন্ট কি? যে বাইল ডাক্ট, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি। বাইল ডাক্ট, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি। এরপরে এই যে 2টা হেপাটিক লোবিউল, এর মাঝখানে একটা ডায়মন্ড শেপড এরিয়া থাকে। এটা একটা ইমাজিনারি এরিয়া, এটাকে বলা হয় হেপাটিক অ্যাসিনাস। তাহলে হেপাটিক অ্যাসিনাস হচ্ছে একটা ইমাজিনারি এরিয়া বিটুইন 2 হেপাটিক লোবিউল অ্যান্ড ইট ইজ কল্ড ফাংশনাল অ্যান্ড মেটাবলিক ইউনিট অফ লিভার। তাহলে স্ট্রাকচারাল ইউনিট কোনটা? লিভারের স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে হেপাটিক লোবিউল অথবা পোর্টাল লোবিউল, আর ফাংশনাল ইউনিট হচ্ছে ফাংশনাল এবং মেটাবলিক ইউনিট হচ্ছে হেপাটিক অ্যাসিনাস। হেপাটিক অ্যাসিনাসের আবার 3টা জোন ভাগ করা হয়। একটাকে বলা হয় জোন 1 যেটা পোর্টাল। তাহলে একটা হেপাটিক অ্যাসিনাস কিভাবে তৈরি হয়? দুই দিকে থাকে 2টা পোর্টাল ট্রায়াড এবং 2 দিকে থাকে 2টা সেন্ট্রাল ভেইন। পোর্টাল ট্রায়াড থেকে ব্লাড প্রথমে আসে সাইনোসয়েডে, এরপরে তারা সেন্ট্রাল ভেনের দিকে যায়। তো যে জোনটা পোর্টাল ট্রায়াডের কাছে থাকে তাদেরকে বলা হয় জোন 1 এবং জোন 1 এরা ব্লাড সাপ্লাই বেশি পায়। তাহলে কোন লিভারের কোন জোনে ব্লাড সাপ্লাই বেশি? এটা হচ্ছে জোন 1-এ। তাহলে কোন জোনে সবচেয়ে কম? জোন 3-তে। জোন 1টা কার কাছে থাকবে? এরা পোর্টাল ট্র্যাক্টের কাছে থাকবে। পোর্টাল ট্র্যাক্টের কাছে থাকবে জোন 1, আর হেপাটিক ভেনের কাছে থাকবে জোন 3। হেপাটিক ভেনের কাছে থাকবে জোন 3। তাহলে যদি কোনো প্যাশেন্টের হাইপক্সিয়া হয়, হাইপক্সিয়া হলে সবার আগে কোনটা এফেক্টেড হবে? এটা হচ্ছে জোন 3। কেন? এখানে ব্লাড সাপ্লাই এমনিতেই কম, তারপরেও যদি হাইপক্সিয়া হয় তাহলে অক্সিজেন সেখানে আরও কম যাবে। সো জোন 3 আর মোস্ট ভালনারেবল ফর হাইপক্সিক ইনজুরি।
zone 3 are most vulnerable for hypoxic injury, and zone 1, this is most vulnerable for toxic injury which is mediated by the drugs. Zone 1 are most vulnerable for the toxic injury which are mediated by the drugs. এটা হচ্ছে একটা হেপাটিক ল্যামিনা, হেপাটোসাইট দিয়ে হেপাটিক ল্যামিনা তৈরি হয়। এটা হচ্ছে আরেকটা হেপাটিক ল্যামিনা। দুইটা ল্যামিনার মাঝখানে স্পেসকে বলা হয় ল্যাকুনা, এবং ল্যাকুনার সেন্টারে থাকে একটা সাইনোসয়েড থাকে, এবং সাইনোসয়েড এবং হেপাটোসাইটের মাঝখানে যে স্পেস এটাকে বলা হয় পেরিসাইনোসয়েডাল স্পেস। তাহলে এটা হচ্ছে পেরিসাইনোসয়েডাল স্পেস। এর আরেকটা নাম হলো স্পেস অফ ডিসি। স্পেস অফ ডিসিতে একটা ইম্পর্টেন্ট সেল থাকে, এদেরকে বলা হয় স্টিলেট সেল। স্টিলেট সেলের মেইন ফাংশন কি? এদের তিনটা ফাংশন, এটাকে বলা হয় এ, বি অ্যান্ড সি। এ দিয়ে এরা ভিটামিন এ স্টোর করে, বি এরা লিভারের ব্লাড ফ্লোটাকে রেগুলেট করে, সি দিয়ে এরা লিভারের সিরোসিসের জন্য রেসপন্সিবল। তাহলে স্টিলেট সেল এর আরেকটা নাম হলো I2 সেল। এটা কোথায় থাকে? এরা থাকে পেরিসাইনোসয়েডাল স্পেসে, এবং এদের ফাংশন হচ্ছে মেইনলি তিনটা। এটা ভিটামিন এ স্টোর করা, লিভারের ব্লাড ফ্লো রেগুলেট করা, এবং থার্ডলি উইচ ইজ ইম্পর্টেন্ট যে এরা লিভারের সিরোসিসের জন্য রেসপন্সিবল। কাফার সেল যেটা, কাফার সেল থাকে সাইনোসয়েডে, অ্যান্ড দে আর রেসপন্সিবল মেইনলি ফর দ্য ফ্যাগোসাইটোসিস। ওকে, অ্যান্ড লিভারের ভিতরে হেপাটোসাইট কতটুকু থাকে? অ্যারাউন্ড 80%। টোটাল লিভারের যে সেলগুলো তার 80% হচ্ছে হেপাটোসাইট, বাকি 20% হচ্ছে সাইনোসয়েডাল এপিথেলিয়াম, সাইনোসয়েডাল লাইনিং এপিথেলিয়াম, কাফার সেল, সবগুলো মিলায় হচ্ছে 20%। তাহলে 80% হচ্ছে হেপাটোসাইট, অ্যান্ড দে আর দ্য মেইন hepatic parenchymal cells. So function of the I2 cell are A, B, C, vitamin A storage, blood flow regulation, and they cause cirrhosis of the liver. লিভারের জোন 1 যেটা, এটা যেহেতু ভেনের, এদেরকে বলা হয় পেরিভেনাস জোন। জোন 1 যেটা এদেরকে বলা হয় পেরিভেনাস জোন, এবং জোন 3 যেটা এদেরকে বলা হয় পেরিসেন্ট্রাল জোন। মানে সেন্ট্রাল ভেনের কাছে যেটা, এটা হচ্ছে পেরিসেন্ট্রাল জোন। সেন্ট্রাল ভেনের কাছে সেটা হলো পেরিসেন্ট্রাল জোন। জোন 1 হলো এরা পোর্টাল ভেনের কাছে, এদেরকে বলা হয় পেরিভেনাস জোন। সেন্ট্রাল ভেনের কাছে এরা হলো জোন 3 অথবা পেরিসেন্ট্রাল জোন। তাহলে জোন 1 এ ব্লাড সাপ্লাই বেশি এবং এখানে বাইল সল্ট ফর্মেশন হয়। জোন 3 তে ব্লাড সাপ্লাই কম এবং এখানে গ্লুকোরনিডেশন হয়। খুব ইম্পর্টেন্ট হলো গ্লুকোরনিডেশন মেইনলি জোন 3 তে হয়। লিভারের ফাংশনগুলো খুব ইম্পর্টেন্ট। এদের মেটাবলিক ফাংশন, এরা কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন মেটাবলিজম করে। কার্বোহাইড্রেট হচ্ছে এরা কার্বোহাইড্রেট কি স্টোর করতে পারে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন, আবার এটা গ্লাইকোজেনকে ভেঙে গ্লাইকোজেনোলাইসিস করতে পারে, এরা গ্লুকোনিওজেনেসিস করতে পারে। সো এরা গ্লাইকোজেনেসিস করতে পারে, গ্লাইকোজেনোলাইসিস করতে পারে, গ্লুকোনিওজেনেসিস করতে পারে। ফাস্টিং স্টেটে আমাদের যে হাইপোগ্লাইসেমিয়াটাকে প্রিভেন্ট করে, এটা হচ্ছে লিভার। যার কারণে কোনো প্যাশেন্টের যদি সিএলডি থাকে, দে মে ডেভেলপ স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। সো লিভারের হচ্ছে এগুলো কার্বোহাইড্রেট মেটাবলিজমের ফাংশন, এবং লিপিড মেটাবলিজমে এরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন করে। এছাড়া এরা কোলেস্টেরলটাকে সিনথেসিস করতে পারে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন সিনথেসিসেও এটা হেল্প করে। প্রোটিন মেটাবলিজমে ইম্পর্টেন্ট হচ্ছে তারা ডিঅ্যামাইনেশন করে অ্যামাইনো অ্যাসিডকে, এবং এরা অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে, এবং অ্যামোনিয়াকে বডি থেকে রিমুভ করে। তাহলে অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে, আরেকটা হলো অ্যামাইনো অ্যাসিডকে ডিঅ্যামাইনেশন করে। এরা প্লাজমা প্রোটিন তৈরিতে হেল্প করে। এগুলো হচ্ছে মেটাবলিক। স্টোরেজ ফাংশন হচ্ছে এরা ভিটামিন স্টোর করে রাখে। এদের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে এ, ডি এবং B12। এরা ফ্যাট সলিবল ভিটামিনকে মেইনলি স্টোর করে রাখে, এবং ওয়াটার সলিবলের ভিতরে B12 কে এরা স্টোর করতে পারে আপ টু 3 to 5 ইয়ার্স। B12 লিভারে 3 to 5 ইয়ার্স স্টোর থাকতে পারে। ফলিক অ্যাসিড 6 মান্থ to 1 ইয়ার পর্যন্ত বডিতে স্টোর থাকতে পারে। আর ভিটামিন এ কোন সেলে থাকবে? তাহলে মেইনলি স্টোরেজ ফাংশন করে হচ্ছে হেপাটোসাইট। তাহলে সব ভিটামিন স্টোর থাকে হেপাটোসাইটে এক্সেপ্ট ভিটামিন এ। ভিটামিন এ স্টোর থাকবে
I2 সেলে। সিনথেটিক ফাংশনের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে এরা প্লাজমা প্রোটিন এবং ক্লটিং ফ্যাক্টরগুলোকে তৈরি করে। আর 25 এরা কোলেক্যালসিফেরলকে 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরলে কনভার্ট করে লিভার। তাহলে লিভারের সিনথেটিক ফাংশন টেস্ট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোথ্রম্বিন টাইম অ্যান্ড সিরাম অ্যালবুমিন। প্রোথ্রম্বিন টাইম ইউজুয়ালি অ্যাকিউট লিভার ইনজুরি ইন্ডিকেট করে এবং অ্যালবুমিন ইউজুয়ালি ক্রনিক লিভার ইনজুরি ইন্ডিকেট করে। লো অ্যালবুমিন ইন্ডিকেট ক্রনিক লিভার ইনজুরি অ্যান্ড লো প্রোথ্রম্বিন টাইম ইন্ডিকেট অ্যাকিউট লিভার ইনজুরি। তবে ক্রনিক লিভার ইনজুরিতে প্রোথ্রম্বিন টাইমও বাড়বে এবং অ্যালবুমিনও কমবে। অ্যাকিউট লিভার ইনজুরি যদি অনেক দিন পারসিস্ট করে যায় সেক্ষেত্রেও অ্যালবুমিনটা কমতে পারে, বাট অ্যাকিউট লিভার ইনজুরিতে সিনথেটিক ফাংশন দেখার জন্য মেইন হলো প্রোথ্রম্বিন টাইম এবং ক্রনিক লিভার ইনজুরিতে সিনথেটিক ফাংশন দেখার জন্য মেইন ইম্পর্টেন্ট হচ্ছে সিরাম অ্যালবুমিন। এছাড়া হেমাটোপয়েটিক ফাংশন ইন্ট্রাইউটেরাইন লাইফে, অ্যাডাল্ট লাইফেও যে আমাদের ইরাইথ্রোপয়েটিন তার 10 to 20%, টোটাল যে ইরাইথ্রোপয়েটিন তার 90% আসে কিডনি থেকে আর 10 to 20% আসে এরা লিভার থেকে। এছাড়া আমাদের যে থ্রম্বোসাইট তৈরি হয়, থ্রম্বোপয়েটিন মেনলি আসে লিভার থেকে। তাহলে কোনো প্যাশেন্টের যদি সিএলডি হয় তাহলে তার থ্রম্বোপয়েটিন কম থাকবে, প্যাশেন্ট মে ডেভেলপ থ্রম্বোসাইটোপেনিয়া, কারণ থ্রম্বোপয়েটিনের অন্য কোনো সোর্স নাই। দ্য অনলি সোর্স ইজ দ্য লিভার। ইরাইথ্রোপয়েটিনের অনেকগুলো সোর্স আছে, লিভার থেকে আসতে পারে, অনেক না, লিভার থেকে আসতে পারে, কিডনি থেকে আসতে পারে, বাট দ্য অনলি সোর্স ফর দ্য থ্রম্বোপয়েটিন ইজ liver, and thrombocytopenia may be a feature of CLD. So liver function টেস্টের ভিতরে সিনথেটিক ফাংশনে অ্যালবুমিন, প্রোটিন, অ্যালবুমিন দেখতে পারি, প্রোটিন দেখতে পারি, প্রোথ্রম্বিন টাইম এগুলো দেখা যায়। এবং সেক্রেটরি ফাংশন বিলিরুবিনকে দেখার জন্য করা হয় ভ্যান্ডেনবার্গ টেস্ট। এই টেস্টের নামটা ইম্পর্টেন্ট, যে বিলিরুবিন দেখার জন্য ভ্যান্ডেনবার্গ টেস্ট রিয়াকশন এটা করা হয়। আর ইউরিনে বাইল সল্ট দেখার জন্য যেটা করা হয়, বাইল সল্টের জন্য হচ্ছে যেটা হেজ সারফেস টেনশন, ইউরিনে বাইল সল্ট দেখার জন্য হেজ সারফেস টেনশন টেস্টটা করা যেতে পারে। হেপাটোসাইট ড্যামেজ দেখার জন্য লিভার এনজাইমটা ইম্পর্টেন্ট, এর ভিতরে এএসটি, এএলটি আর একটা হলো গামা জিটি। তো অ্যালকোহলিক লিভার ডিজিজ, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিসে গামা জিটিটা বাড়ে অ্যাজ ওয়েল অ্যাজ এএসটিটা বাড়ে। তাহলে ড্রাগসের কারণে এএসটি বাড়বে এবং গামা জিটি বাড়বে, অ্যালকোহলের কারণেও এএসটি বাড়বে, গামা জিটি বাড়বে। কেন? কারণ ড্রাগস এবং অ্যালকোহল এরা মাইটোকন্ড্রিয়াতে মেটাবোলাইজ হয়, মাইটোকন্ড্রিয়াতে ডিটক্সিফাই হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কোন এনজাইম থাকে? মেইনলি মাইটোকন্ড্রিয়াতে থাকে এএসটি। তাহলে বডিতে যতগুলো মাইটোকন্ড্রিয়া আছে সব জায়গায় একটা এনজাইম পাওয়া যাবে, সেটা হচ্ছে এএসটি। তাহলে এএসটি মাসল থেকে আসতে পারে, স্কেলেটাল মাসল থেকে আসতে পারে, কার্ডিয়াক মাসল থেকে আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ লিভার থেকে আসতে পারে। এজন্য এটা লিভারের জন্য স্পেসিফিক না। তাহলে হেপাটোসাইটের জন্য স্পেসিফিক কোনটা? এগুলোর ভিতরে সবচেয়ে স্পেসিফিক হলো এএলটি। এএলটি শুধুমাত্র হেপাটোসাইটের সাইটোপ্লাজমে থাকে। তাহলে এএলটি হচ্ছে লিভারের জন্য মোস্ট স্পেসিফিক। আর এএসটিটা মেইনলি বাড়ে অ্যালকোহলিক লিভার ডিজিজ, ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ। ওকে, আদার ভাইরাল হেপাটাইটিসে মেইনলি বাড়ে এএলটি। এলডিএইচ হচ্ছে একটা এনজাইম যেটা আরবিসি থেকে আসে। সিরাম বিলিরুবিন যেটা, এটা হচ্ছে হেপাটোসাইট ড্যামেজের এক্সটেন্ট দেখার জন্য সবচেয়ে ডিগ্রি অফ হেপাটোসাইট ড্যামেজ সবচেয়ে ভালো ইন্ডিকেট করে, ডিগ্রি অফ লিভার ড্যামেজ সবচেয়ে ভালো ইন্ডিকেট করে সিরাম বিলিরুবিন। ডিগ্রি অফ লিভার ড্যামেজ এটা ইন্ডিকেট করে সিরাম বিলিরুবিন। সিরাম বিলিরুবিন সবচেয়ে ভালো ডিগ্রি অফ লিভার ড্যামেজ ইন্ডিকেট করে। অ্যালবুমিন এগুলো আমরা বলছি। তবে কিছু কোশ্চেন আমরা দেখতে পারি যে জোন অফ দ্য হেপাটিক অ্যাসিনাস ইজ মোস্ট ভালনারেবল টু হাইপক্সিক ইনজুরি। হাইপক্সিক ইনজুরি কোথায় বেশি হবে? জোন 3-তে, তাই না? জোন 3 যেহেতু সবচেয়ে দূরে থাকে, মানে এটা পোর্টাল ভেন থেকে সবচেয়ে দূরে থাকে, হেপাটিক আর্টারি থেকে দূরে থাকে, এখানে হাইপক্সিক ইনজুরি বেশি হবে। আর জোন 1-এ টক্সিক ইনজুরি বেশি হবে। Which of the following disease are associated with gut microbiota? IBD, true. Colon cancer, true. SCC, true. Depression, true. Asthma, it is also true. So gut microbiota may be responsible for GIT disease
as well as non-GIT disease, even hypertension and diabetes may be associated with this gut microbiota. এরপরে হচ্ছে mucosa associated lymphoid tissue অথবা GIT associated lymphoid tissue, they comprises 25% of total lymphoid tissue. তাহলে AST এর সোর্স হচ্ছে মাইটোকন্ড্রিয়া as well as সাইটোপ্লাজম, ALT এর সোর্স একটাই, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ALP হচ্ছে মেমব্রেন বাউন্ড, গামা জিটি এরাও মেমব্রেন বাউন্ড। ALP এবং গামা জিটি অ্যালকোহলিকেও বাড়তে পারে, কিন্তু ALP এবং গামা জিটি দুইটাই অবস্ট্রাকটিভ জন্ডিসে বাড়ে। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসে কোনটা কোনটা বাড়বে, একটা হচ্ছে ALP আর একটা হলো গামা জিটি। তাহলে লিভারের এক্সক্রিটরি ফাংশন এবং লিভার ড্যামেজ দেখার জন্য সবচেয়ে ভালো হলো বিলিরুবিন, হেপাটোসাইট ড্যামেজ দেখার জন্য ভালো হচ্ছে AST এবং ALT, কোলেস্টেসিসের জন্য ভালো হলো ALP এবং সিনথেটিক ফাংশনের জন্য অ্যালবুমিন অ্যাজ ওয়েল অ্যাজ প্রোথ্রম্বিন টাইম। এরপরে হাইপার বিলিরুবিনেমিয়া, বডিতে বিলিরুবিন বিলিরুবিন কনজুগেশন হয়, বিলিরুবিন কনজুগেশন কোথায় হয়, হেপাটোসাইটের ভিতরে হয়। তাহলে বিলিরুবিন তৈরি হয় কোত্থেকে, আরবিসি মেটাবলিজম থেকে, এটা আনকনজুগেটেড আরবিসি থেকে আসে আনকনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিন অ্যালবুমিনের সাথে বাইন্ড করার পরে তারা হেপাটোসাইটের ভিতরে আসে এবং হেপাটোসাইটে আসার পরে এই আনকনজুগেটেড বিলিরুবিনটা by the action of glucuronide transferase they are converted into conjugated bilirubin। এরপরে এই কনজুগেটেড বিলিরুবিন যে থাকে, এই কনজুগেটেড বিলিরুবিনটা পরবর্তীতে বাইল ক্যানালিকুলাইতে আসবে, তারা বাইল ক্যানালিকুলাইতে আসবে। সো আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ফ্যাট সোলেবল, তারা আনকনজুগেটেড বিলিরুবিন অ্যালবুমিনের সাথে বাইন্ড করে হেপাটোসাইটের কাছে আসবে, আসার পরে তারা ফ্যাট সোলেবল হওয়ার জন্য সিম্পল ডিফিউশনের মাধ্যমে হেপাটোসাইটে চলে আসবে। এরপরে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ দিয়ে তারা হবে বিলিরুবিন গ্লুকুরোনাইড। বিলিরুবিন গ্লুকুরোনাইড হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন অ্যান্ড দে আর ওয়াটার সোলেবল। তাহলে এরা মেমব্রেন দিয়ে পাস করতে পারে না, যার কারণে তাদের ট্রান্সপোর্টের জন্য একটা প্রোটিন লাগে, এদেরকে বলা হয় এমডিআর প্রোটিন, এই এমডিআর প্রোটিন যেটা, এটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিনকে বাইল ক্যানালিকুলাইতে আনে, পরে বাইল ক্যানালিকুলাই থেকে ক্যানেল অফ হ্যারিং গুলো মিলে পরবর্তীতে ইন্ট্রা লোবিউলার বাইল ডাক্ট, এরপরে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, এরা মিলে তৈরি করে কমন হেপাটিক ডাক্ট সিস্টিক ডাক্টের সাথে ইউনাইট করে দে ফর্ম দ্য কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্ট থেকে আলটিমেটলি মেজর ডিউডেনাল পেপিলাতে আসে এবং এখান থেকে তারা ডিউডেনামে বাইলটা চলে আসে। তাহলে এই পাথওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে হবে অবস্ট্রাকটিভ জন্ডিস। হেপাটোসাইট ড্যামেজ যদি হয়ে যায় তাহলে হবে হেপাটোসেলুলার জন্ডিস। আর যদি বিলিরুবিন বেশি ব্রেকডাউন হয়, অর্থাৎ আরবিসি যদি বেশি ব্রেকডাউন হয় তাহলে হবে হিমোরাইটিক জন্ডিস অথবা প্রি হেপাটিক জন্ডিস। ওকে, তাহলে লিভারের আগে হলে সেটা হবে প্রি হেপাটিক, আর লিভারে হলে হেপাটোসেলুলার, লিভারের পরে হলে সেটা হবে অবস্ট্রাকটিভ জন্ডিস অর কোলেস্টেটিক জন্ডিস। তাহলে এই যে এনজাইমটা গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এটা কনজেনিটালি অ্যাবসেন্ট থাকতে পারে বা কম থাকতে পারে। যদি কম থাকে, এরকম একটা ডিজিজ হচ্ছে গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোমে কোন এনজাইম কম থাকবে, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। যদি এটা অনেক কম থাকে তখন সেটাকে বলা হয় ক্লিগলার নেজার সিনড্রোম। তাহলে যদি গিলবার্ট সিনড্রোম বলা হবে, যদি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ যদি একটু কম থাকে সেটা হবে গিলবার্ট সিনড্রোম, যদি অনেক কম থাকে সেটা হবে ক্লিগলার নেজার সিনড্রোম। তাহলে এই দুইটা সিনড্রোমে কোন বিলিরুবিন বাড়বে, এটা যদি কাজ না করে তাহলে এটা তৈরি হবে না তৈরি হলে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। তাহলে এইগুলোকে বলা হয় কজ অফ কনজেনিটাল আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। দুইটা কজ, একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম আর একটা হলো ক্লিগলার নেজার সিনড্রোম। গিলবার্ট সিনড্রোম এবং ক্লিগলার নেজার সিনড্রোম। লিভারের যতগুলো জেনেটিক ডিজিজ অল আর অটোজোমাল রিসেসিভ। লিভারের যত ডিজিজ অল আর অটোজোমাল রিসেসিভ এক্সেপ্ট গিলবার্ট সিনড্রোম which can be dominant and can be recessive, আর লিভার ইন্টেস্টাইনের যতগুলো ডিজিজ অল আর অটোজোমাল ডোমিনেন্ট। ইন্টেস্টাইনে যা আছে সব অটোজোমাল ডোমিনেন্ট, লিভারে যা থাকবে অল উইল বি রেসেসিভ। গিলবার্ট সিনড্রোম ক্যান বি ডোমিনেন্ট, ক্যান বি রেসেসিভ। ওকে,
তাহলে দিস আর দ্য কজ অফ কনজেনিটাল আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। এর ভিতরে সবচেয়ে কমন লিভারের যে কনজেনিটাল ডিজিজ, এর ভিতরে সবচেয়ে কমন হচ্ছে গিলবার্ট সিনড্রোম। লিভারের কনজেনিটাল ভিতরে সবচেয়ে কমন গিলবার্ট সিনড্রোম। এরপরে হচ্ছে কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। এই যে এমডিআর প্রোটিনটা থাকে, এই প্রোটিনে যদি মিউটেশন হয়ে যায় তাহলে কনজুগেটেড বিলিরুবিন হেপাটোসাইট থেকে বাইল ক্যানালিকুলাইতে আসতে পারবে না, তারা তখন হেপাটোসাইটের ভিতরে জমা হবে এবং কিছু কিছু হেপাটোসাইটের এই জায়গা দিয়ে ব্লাডে চলে আসবে। তখন প্যাশেন্টের যেটা হবে কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। এরকম দুইটা কনজেনিটাল ডিজিজ আছে, একটা হচ্ছে এমডিআর প্রোটিনের জন্য, আরেকটা হয় এখানে ওএটিপি নামে একটা প্রোটিন থাকে ওটার জন্য। একটা এটাকে বলা হয় ডুবিন জনসন সিনড্রোম, ডুবিন জনসন, আরেকটা হচ্ছে রটর সিনড্রোম। সো ডুবিন জনসন এবং রটর সিনড্রোম আর কজ অফ congenital unconjugated hyperbilirubinemia, congenital unconjugated hyperbilirubinemia। একটা হলো ডুবিন জনসন, আরেকটা হচ্ছে, তাহলে এটা প্রবলেম হবে কনজুগেটেড বিলিরুবিন ট্রান্সপোর্টের প্রবলেম। ওকে, বাট অল আর অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার, অল আর অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার। এবং ডুবিন জনসন সিনড্রোমে লিভারের ভিতরে বেশি বেশি বাইল জমা হওয়ার কারণে লিভারটা ডার্ক হয়ে যায়। এবং আমরা এটাকে মনে রাখতে পারি যে কনজুগেটেড বিলিরুবিনকে আরেকটা বলা হয় যে ডিরেক্ট বিলিরুবিন। তাহলে ডুবিন জনসন সিনড্রোম এটা হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন বাড়বে, লিভারটা ডার্ক হবে। ডুবিন জনসনে ডিরেক্ট বিলিরুবিন বাড়বে এবং লিভারটা ডার্ক হবে। এবং আমরা তিনটা জন্ডিসের ডিফারেন্স এটা আমরা আগে থেকেই জানি যে হিমোলাইটিক জন্ডিস হলে কোন এনজাইম বাড়বে, এলডিএইচ বাড়বে, এবং প্যাশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন মেনলি বাড়বে। হেপাটোসেলুলার যদি হয় তাহলে এএসটি এবং এলটি মেনলি বাড়বে, আর অবস্ট্রাকটিভে অ্যালকালাইন ফসফেটেস এবং গামা জিটি এরা মেনলি বাড়বে। এছাড়া আমরা যদি ইউরিন টেস্ট করি তাহলে প্রি হেপাটিক জন্ডিসে ইউরিনে বিলিরুবিন অ্যাবসেন্ট থাকবে এবং বাইল সল্ট অ্যাবসেন্ট থাকবে, ইউরিনে বিলিরুবিন অ্যাবসেন্ট এবং বাইল সল্ট অ্যাবসেন্ট। আর পোস্ট হেপাটিক জন্ডিসে ইউরিনে ইউরোবিলিনোজেন অ্যাবসেন্ট থাকবে। কেন? কারণ সেখানে অ্যান্টারোহেপাটিক সার্কুলেশনটা ঠিকমতো হয় না। অ্যান্টারোহেপাটিক সার্কুলেশন না থাকলে ইউরোবিলিনোজেন তৈরি হবে না। তাহলে ইউরোবিলিনোজেন যদি অ্যাবসেন্ট অথবা ডিক্রিজ থাকে, ইট ইন্ডিকেটস পোস্ট হেপাটিক জন্ডিস, অ্যান্ড ইফ it is bilirubin is absent, it indicates pre-hepatic jaundice. আর এই স্লাইডটা দেখি আমরা, জোন 3 of the hepatic acinus is farthest from the portal tract. জোন 3 যেটা, এটা পোর্টাল ট্র্যাক্ট থেকে অনেক দূরে থাকে। ইয়েস, এটা ট্রু। ক্লোজেস্ট টু দ্য হেপাটিক ভেন, হেপাটিক ভেনের সাথে ক্লোজ না, এটা সেন্ট্রাল ভেন থেকে ক্লোজ। তবে এরকম লাইন একটা বইয়ে আসছে, এই জন্য এটা ট্রু। সে হেপাটিক ভেনটা সেন্ট্রাল ভেন দিয়ে তৈরি হয়, তবে এটা মেনলি হবে সেন্ট্রাল ভেনের ক্লোজ থাকে। দে আর রিলেটিভলি হাইপক্সিক, জোন 3 আর রিলেটিভলি হাইপক্সিক। ওয়েল পারফিউজড, ফলস। এক্সপোজড টু দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ টক্সিন, ফলস। দে আর এক্সপোজড, highest concentration are of toxin are occurs in case of zone 1. এই স্লাইডটা সাদা, সাদা এটা ইন্ডিকেট করতেছে যে আমরা ক্লাসে অ্যাকচুয়ালি পুরো বইটা কভার করতে পারি নাই, অনেক কিছুই বাকি আছে। যে জিনিসগুলো বাকি সেটা আমি দেখাইতে পারতেছি না, এটাই হচ্ছে এই স্লাইড, যেগুলো আমি এখানে শো করতে পারতেছি না বা যেগুলো আমি বলতে পারি নাই। দিস ইজ দ্য পার্ট উইচ ইজ সিগনিফাইং দিস প্লেন স্লাইড। এবং আশা করি যে যেগুলো আমরা বলছি এর ভিতরেই মোস্টলি কভার হয়ে যাবে। আর যদি একটু আপনি শীট অথবা একটু জ্ঞানন ফিজিওলজি এই দুইটা যদি একটু মিলাই পড়তে পারেন, আই হোপ যে আপনারা জিআইটি ফিজিওলজিটাকে আরও ভালোভাবে আগের চেয়ে আগে যা পারতেন তার চাইতে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে জ্ঞানন যদি আপনার আগে পড়া থাকে তাহলে একটু জ্ঞানন এবং আমাদের যে শীটটা আছে এটা যদি একটু কোরিলেট করতে পারেন উইথ দ্য লেকচার, তাহলে এটা আপনার জন্য ভালো। এবং বেটার হচ্ছে লেকচারটাকে একটু পজ দিয়ে দিয়ে দেখা, স্পেশালি একটা হরমোনসগুলো দিয়ে একটা পজ, তারপরে ডাইজেস্টিভ জুস দেখে একটা পজ, এরপরে হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশনের আগে প্রত্যেকটা ডাইজেশনের পরে একটা পজ, অ্যাবজর্পশনের পরে একটা পজ, এরপরে গিয়ে জিআইটির মোটিলিটি, এগুলো একসাথে দেখাটা ভালো। সো হোপফুলি যে আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন। তাহলে আমি এখানেই শেষ করছি, আপনাদের জন্য শুভকামনা রইল।